হ্যালো, গুড আফটারনুন। শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। আচ্ছা, দেখতে নিশ্চয়ই পাচ্ছিস না? আমার একটু ওয়েব ক্যামটা একটু সমস্যা করেছে আর কি। ওই জন্যে আমার ছবিটা আসছে না। যাক গে, আমার কথা শুনতে পেলেই হলো। তাতেই হয়ে যাবে কাজ। তো আপাতত আজকে আর কি দেখা যাচ্ছে না, একটু কিছু একটা গোলমাল হয়েছে। ওয়েব ক্যামের একটু এটা ক্যামেরাটা অন করলেও ভিডিওটা অন করলেও আসছে না। যাক গে, তো না বুঝতে পারলে তো নিশ্চয়ই বলবি আমাকে। আমরা ক্লাস শুরু করছি, যেটা আমরা আগের ক্লাসে হাইব্রিডাইজেশনের উপরে কোশ্চেন আসে। নিটে বা জয়েন্টে সবেতেই, সব জায়গাতেই কোশ্চেন আসে। তো হাইব্রিডাইজেশনটা ভীষণ গুরুত্বপূর্ণ, এবং আজকের ক্লাসটাও কিন্তু খুবই খুব খুব দরকারি ক্লাস, কারণ এখানে অনেক কিছু শেখার ব্যাপার আছে। আগের দিনকার শেষের দিকে যে ব্যাপারগুলো বলছিলাম সেগুলো আজকে আবারও বলছি, কারণ সেটা হয়তো অসুবিধা হতে পারে কারোর কারোর, কারণ আমাদের এখানে হাজার হাজার কম্পাউন্ড আছে, যেসব কম্পাউন্ড নিয়ে কোশ্চেন দেয়। তো সেই সব কম্পাউন্ডগুলোর মেমারিতে মনে রাখা সম্ভবপর নয়। তাই কনসেপ্টটা ক্লিয়ার থাকা দরকার, যে কিভাবে হাইব্রিডাইজেশনটা আসছে, কিভাবে বিভিন্ন কম্পাউন্ডগুলো আসছে, কোথা থেকে কিভাবে চুজ করা হচ্ছে না করা হচ্ছে, বন্ড অ্যাঙ্গেল ফন্ড অ্যাঙ্গেল, এরকম নানান বিষয়টা রয়েছে। সেই জন্য আজকে আমরা মোটামুটি ঠিক করেছি যে হাইব্রিডাইজেশন এর ব্যাপারটা টোটালি কমপ্লিট করার চেষ্টা করব, যাতে সময় যতখানি যায় যাবে, কিন্তু হাইব্রিডাইজেশনের ব্যাপারটা আমরা একটু কমপ্লিট করে করে দেবো আজকে। আহ, কারণ হাইব্রিডাইজেশন থেকে অবশ্যই কোশ্চেন আসবে, অত তো বেশি সময় ইউজ করা যাবে না, কিন্তু তবুও হাইব্রিডাইজেশনটা একটু ডিটেলে পড়া দরকার আছে। তো আমরা যে জায়গাটা ছিলাম, সেই জায়গাটায় হচ্ছে হাইব্রিডাইজেশনটা আমরা স্টার্ট করেছিলাম, কিন্তু আমি সব কথা বলিনি। আহ, সবে সবে শুরু হয়েছিল। তো চল আমরা আজকে হাইব্রিডাইজেশন পড়ি। ভিএসিপিআর রুল অনেক সোজা আছে, অনেক ইজি আর ব্যাপার আছে। হাইব্রিডাইজেশনটা বুঝে গেলে ওই রুলটাও অ্যাপ্লাই করতে সুবিধা হবে। আমি ঠিক সেরকম ভাবেই পড়াবো, কিন্তু হাইব্রিডাইজেশনের সাথে সাথে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আমাদের জানানোর দরকার আছে। চল স্টার্ট করা যাক। তো প্রথমে দেখ যে আমরা এসপি হাইব্রিডাইজেশনের কথা বলছিলাম। তো এসপি হাইব্রিডাইজেশন খুব সিম্পল ব্যাপার, যে একটা এস অরবাইটাল এবং একটা পি অরবাইটাল, এরা জুড়েই কিন্তু হাইব্রিডাইজেশনটা করছে। তো যখন হাইব্রিডাইজেশনটা হচ্ছে, কয়েকটা বেসিক জায়গা আমি তোকে শুধু বলে যাচ্ছি, তুই একটু খেয়াল করবি, যেখানে অসুবিধা হবে আমাকে অবশ্যই বলবি। হাইব্রিডাইজেশন করার পরে একদিকে এরকম ছোট একটা লোভ হয়, আর একদিকে বড় লোভ হয়। একটা জিনিস তুই শুধু মনে রাখবি, যে একটা পিওর পি অরবাইটাল দেখতে কেমন। আহ, আহ, তাদের পিকচার 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 একটা পিওর পি এরকম দেখতে, এটা হচ্ছে পিওর পি। আর একটা হাইব্রিড 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 পি, সেটা কেমন দেখতে? হাইব্রিড পি হচ্ছে এই রকম দেখতে, এটা হচ্ছে হাইব্রিড পি। পি যখন হাইব্রিডাইজ করে তার চেহারাটা এরকম হয়। যখন পিওর থাকে তখন তার দুটো লোভই কিন্তু সেম থাকে, এটা হচ্ছে পিওর পির ছবি, এটা হচ্ছে হাইব্রিড পির ছবি। দিস ইজ ইম্পর্টেন্ট, কারণ অনেক জায়গাতে লাগবে। তো এখানে দুটো হাইব্রিড হয়েছে, তো একদিকে সেই জন্য ছোট্ট করে, আর একদিকে বড় করে, এই একটা অরবাইটাল আর এই একটা অরবাইটাল এসপি দুটো তৈরি হয়েছে। এবারে তাকে যখন আমরা জুড়ে দিই, তখন কিন্তু ওই ছোটগুলো আর দেখা যায় না, কিন্তু ছোটগুলো আছে, ছোটগুলো দেখা যায় না। অনেক সময় ছবি দিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করে, ছোটগুলো কিন্তু এর ভিতরে রয়েছে। তো ছোটগুলো এর ভিতরে থাকার ফলে সেটা কিন্তু তার ভিতরে ঢাকা পড়ে যায়। এর বন্ড অ্যাঙ্গেল কত? 180। স্টেরিক নাম্বার যেটা এখানে বলা আছে, সেটা হচ্ছে কি না, লোন পেয়ার আর বন্ড পেয়ারের সামেশন যেটা, সেটা হচ্ছে স্টেরিক নাম্বার। তো সবসময় মনে রাখবি যে ম্যাক্সিমাম যেটা হাইব্রিড অরবাইটাল যেটা, সেটাই কিন্তু তার বন্ড পেয়ারের নাম্বার 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 অফ বন্ড পেয়ার ইকুয়ালস টু হয় ম্যাক্সিমাম ম্যাক্সিমাম বন্ড পেয়ারের নাম্বার হয়, নাম্বার অফ বন্ড পেয়ার, সেটা হচ্ছে নাম্বার অফ হাইব্রিড অরবাইটাল। যতগুলো হাইব্রিড অরবাইটাল রয়েছে,
ম্যাক্সিমাম ম্যাক্সিমাম বন্ড পেয়ার ততগুলোই হতে পারে, তার বেশি কখনো হতে পারে না। বন্ড পেয়ার কখনো হাইব্রিড অ্যাটমিক অরবিটালের চাইতে বেশি হতে পারে না। ধর এখানে বন্ড দুটো দুটো আছে, দেখতে পাচ্ছিস যে দুটো হাইব্রিড অরবিটাল আছে। তো দুটো হাইব্রিড অরবিটাল দিয়ে ম্যাক্সিমাম বন্ড কটা হতে পারে? ম্যাক্সিমাম বন্ড এটা দিয়ে দুটোই হতে পারে, দুটোর বেশি কখনো তিনটে বন্ড হবে না। কিন্তু মিনিমাম তার চাইতে কমও হতে পারে, মিনিমাম একটা বন্ডও হতে পারে। কারণ বাকিটা কোথায় গেল না, বাকিটা হতে পারে লোন পেয়ার, বাকিটা চলে আসতে পারে লোন পেয়ার। সেই জন্যে সবসময় মনে রাখতে হবে হাইব্রিড অরবিটাল যতগুলো হবে ততগুলোই বন্ড পেয়ার হতে পারে, ম্যাক্সিমাম বন্ড পেয়ার ততগুলো হতে পারে, তার চাইতে কমও হতে পারে, কিন্তু কখনোই হাইব্রিড অরবিটাল চাইতে বেশি হবে না। আচ্ছা, এর জিওমেট্রি সবসময় লিনিয়ার হবে। জিওমেট্রি আমি আগের দিনকার বলেছি, জিওমেট্রি স্ট্রাকচার আজকেও আবার আমি তোকে বলবো, বিভিন্ন ক্ষেত্রে আমি তোকে করে দেখাবো। তো চল শুরু করা যাক সেই সমস্ত ব্যাপার স্যাপারগুলো। এই যে হাইব্রিডাইজেশন, এসপি হাইব্রিডাইজেশন, এর আরেকটা নাম আছে, তাকে বলে ডায়াগোনাল হাইব্রিডাইজেশন। ডায়াগোনাল হাইব্রিডাইজেশন আজকে আমি কিছু বোর্ডে অনেক কিছু লিখবো, তো তোরা একটু প্লিজ ওটা খাতাতে লিখবি। তোরা কিন্তু একটু পেন খাতা নিয়ে বস, কারণ এটা লেখার দরকার রয়েছে, এটা কিছু কিছু জিনিস লিখতে হবে। তো সেই জন্য আমি বলছি যে একটু পেন খাতাটা যেন সাথে থাকে। বাকি তো এখানে যেটা লিখছি সেটা তো আমি পাঠিয়ে দেবো, কিন্তু কিছু কিছু জায়গা লেখার ব্যাপার রয়েছে, সেগুলো আমি বলছি পরে। আইডিয়াল বন্ড অ্যাঙ্গেল মানে হচ্ছে কি না, রেগুলার বন্ড অ্যাঙ্গেল, যেটা RBA, রেগুলার বন্ড অ্যাঙ্গেল, সেটা অবশ্যই 180 ডিগ্রি। আচ্ছা, এবারে হচ্ছে যে বিষয়টা আমি তোকে বলতে চাই সেটা হচ্ছে কি না, চল আমি একটা জিনিস তোকে বলি। সেটা হচ্ছে যে এই যে এইখানটা গেলে তুই লিখবি, হ্যাঁ, এই জায়গাটা গেলে তুই লিখবি। আমি যখন এইরকম বোর্ডেতে চলে যাব তখন তুই লিখবি, এটা কিন্তু নোট করবি, এই জিনিসগুলো নোট করবি। এটা কিন্তু টেম্পোরারি ফোল্ডার। তো আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে একটা এস আর একটা পি অরবিটাল মিলিয়ে কিন্তু এসপি হয়। তো এখন ব্যাপারটা হচ্ছে যে একটা এস এর সাথে তার সাথে পিএক্স হতে পারে, আবার একটা এস এর সাথে পি ওয়াই হতে পারে, আবার একটা এস এর সাথে পি জেড হতে পারে। তো এখন মলিকিউলার অ্যাক্সিস মানে মলিকিউলের যে অ্যাক্সিসটা, কোন অ্যাক্সিস বরাবর মলিকিউলটা থাকবে। যদি এস অরবিটাল পিএক্স এর সাথে জড়ে তাহলে মলিকিউলার অ্যাক্সিসটা হবে কি না, এক্স অ্যাক্সিসই হবে মলিকিউলার অ্যাক্সিস। যদি পিওয়াই এর সাথে জোড়ে তাহলে ওয়াই অ্যাক্সিসটা হবে, যদি এটা ওয়াই অ্যাক্সিস ধরিস তাহলে ওয়াই অ্যাক্সিসটা হবে মলিকুলার, মানে ওয়াই অ্যাক্সিস বরাবরই কিন্তু মলিকিউলটা থাকবে। আর যদি জেড হয় তাহলে জেড অ্যাক্সিস বরাবর কিন্তু মলিকিউলটা থাকবে। বহুবার নিটে কোশ্চেন করেছে যে এই কম্পাউন্ডের মলিকিউলার অ্যাক্সিস কি হবে, মলিকুলার অ্যাক্সিস কোনটা হবে, মানে কোন অ্যাক্সিস বরাবর মলিকিউলটা ডিস্ট্রিবিউটেড হবে। সেটা হচ্ছে যে পি এর সাথে জুড়বে, পিএক্স এর সাথে জুড়লে এক্স অ্যাক্সিসটা হবে মলিকুলার অ্যাক্সিস। মানে ধর BeCl2, এই অ্যাক্সিসটা কি অ্যাক্সিস, এই অ্যাক্সিসটা কি অ্যাক্সিস, এটা কি এক্স নাকি এটা ওয়াই নাকি জেড, সেটা তুই বলতে পারবি না। সেটা ডিপেন্ড করছে যে এই বেরিলিয়াম সে তার কোন পি অরবিটাল ইউজ করেছে বন্ডিং এর জন্য, পিএক্স ইউজ করেছে নাকি পি ওয়াই ইউজ করেছে নাকি পি জেড ইউজ করেছে। যেটা ইউজ করবে সেই অনুযায়ী তার মলিকিউলার অ্যাক্সিস হবে। সেই জন্যে এসপি হাইব্রিডাইজেশনে সবসময়তেই মলিকুলার অ্যাক্সিসটা কিন্তু এস অনুযায়ী ঠিক হয় না, এস এর কোনো অ্যাক্সিস নেই, এস অ্যাক্সিস নেই। যেটা যে পি অরবিটালটা ওর সাথে মিক্সিং হচ্ছে তার ক্যারেক্টারিস্টিক্স এর উপরেই ডিপেন্ড করে যে কোন অ্যাক্সিস বরাবর ওই মলিকিউলটা কিন্তু ডিস্ট্রিবিউটেড হবে। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে কি না, যে কোনো হাইব্রিড অরবিটালের নাম্বার সেটা সাইড অ্যাটম তার সমান হতে পারে। হাইব্রিড অরবিটাল সাইড অ্যাটম
সাইড অ্যাটমের ইকুয়াল হতে পারে বা তার চাইতে বেশি হতে পারে, মানে সাইডে যতগুলো অ্যাটম থাকবে তার ইকুয়াল হতে পারে বা তার চাইতে বেশি হতে পারে, কিন্তু সাইড অ্যাটম বেশি হাইব্রিড অরবিটাল কম এরকমটা হতে পারবে না। সবসময় সাইড, ধর তুই CH4 এরকম লিখলি, তাহলে এখানে তোর 4টে সাইড অ্যাটম আছে, তো হাইব্রিড অরবিটাল সেটা সবসময় 4ই হবে। কখনো কিন্তু 4 হাইব্রিড অরবিটাল আর সাইড অ্যাটম 5টা আছে এরকম কখনোই হবে না, সেটা আমি আগেও বলেছি। তাহলে ধর ABX বলে কোনো একটা মলিকিউল আছে, তার মানে এক্স এর নাম্বারটা এক্সটা সবসময় কি হবে না ইকুয়াল হবে বাই হাইব্রিড অ্যাটমের চাইতে কি হবে না এক্সটা সবসময় কিন্তু ছোট হবে বা হাইব্রিড অরবিটালের নাম্বারের সাথে ইকুয়াল হবে, কিন্তু কখনোই কিন্তু এক্স এর ভ্যালু হাইব্রিড অ্যাটমিক অরবিটালের চাইতে কখনোই কিন্তু বেশি হবে না। তো এখানে আমরা সেই কথা বললাম যে এইভাবে বিষয়টা গুরুত্বপূর্ণ। এবারে দেখ যে এখানে আর কি ব্যাপার রয়েছে sp হাইব্রিড অরবিটালে, কি এই কোন কোন কম্পাউন্ড এরকম ধরনের হাইব্রিডাইজেশন করতে পারে। তো দেখ যে কোনো একটা বন্ড যখন হয় তখন সেখানে সব সময় সিগমা বন্ড ম্যাক্সিমাম নাম্বার অফ সিগমা বন্ড ইকুয়ালস টু কি না নাম্বার অফ হাইব্রিড অরবিটাল, মানে যতগুলো হাইব্রিড অরবিটাল ততগুলোই ম্যাক্সিমাম নাম্বার অফ সিগমা বন্ড হতে পারে। যেরকম ধর এসপিতে কতগুলো হাইব্রিড অরবিটাল, এসপিতে হচ্ছে দুটো হাইব্রিড অরবিটাল, এসপিতে দুটো হাইব্রিড অরবিটাল, তো সবসময় দুটো সিগমা বন্ড হবে। যেরকম ধর এই দেখ এই মলিকিউলটা দেখ সি, এদিকে একটা বন্ড মানে সিগমা আর এদিকে 3টে আছে মানে এই সিগমা, বাকিগুলো কিন্তু পাই এর সাথে কিন্তু কখনোই হাইব্রিডাইজেশনের কোনো লেনাদেনা নেই, পাই এর সাথে হাইব্রিডাইজেশনের কোনো ব্যাপার নেই। কটা সিগমা বন্ড আছে সেটাই শুদ্ধকে গুনতে হবে। কার্বন ডাই অক্সাইড কটা না এখানে একটা সিগমা, এই দুটো সিগমা, মানে এটা এসপি। কার্বন মনোঅক্সাইডেও তাই, ঠিক তাই, এখানে একটা এরকম ধরনের কম হতে পারে কিন্তু বেশি কখনোই হবে না, এখানে একটাই মাত্র সিগমা বন্ড আছে, এখানে দুটো সিগমা বন্ড আছে, ম্যাক্সিমাম হতে পারে দুটো সিগমা বন্ড। এখানে কার্বন প্লাস দুটো সিগমা বন্ড আছে, তো এখানেও তাই কার্বন ডাইঅক্সাইডে। এই সব এক্সাম্পল গুলো এখানে যেগুলো দেওয়া রয়েছে, আমি এক্সাম্পল তৈরি করা তোকে শেখাচ্ছি কিভাবে তুই এক্সাম্পল তৈরি করবি, কিন্তু তুই মোটামুটি এটা জেনে রাখ যে এসপি হাইব্রিডাইজেশন হলে সিগমা বন্ডের নাম্বার ম্যাক্সিমাম দুটো হতে পারে, দুটোর বেশি কিন্তু কখনোই সিগমা বন্ড হবে না। সিগমা বন্ডের নাম্বারটা ম্যাক্সিমাম হতে পারে 2, পাই যত খুশি হতে পারে, পাই নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই, কিন্তু ম্যাক্সিমাম সিগমা বন্ড যতগুলো হাইব্রিড অরবিটাল ততগুলোই হবে, মানে দুটোই হবে। এবারে দেখ যে আমরা এই পার্টিকুলার এসপি হাইব্রিডাইজেশনে আমরা তাতে 50% এস ক্যারেক্টার 50% পি ক্যারেক্টার, এটা স্বাভাবিক ব্যাপার যে এসপি আছে তাহলে হাফ হাফ, এটা 50% এটাও 50% এরকম আছে। জিওমেট্রি সবসময় লিনিয়ার, জিওমেট্রি লিনিয়ার ছাড়া কিছু হবেই না। জিওমেট্রি আর শেপের মধ্যে পার্থক্য রয়েছে। জিওমেট্রি মানে হচ্ছে বন্ড পেয়ার, লোন পেয়ার প্লাস বন্ড পেয়ার মিলিয়ে যে শেপটা হয় সেটা। জিওমেট্রি কখনো চেঞ্জ হয় না, একটা পার্টিকুলার হাইব্রিডাইজেশনে জিওমেট্রি কখনো চেঞ্জ হয় না, জিওমেট্রি সবসময় একই থাকে, কিন্তু তার স্ট্রাকচার, জিওমেট্রি মানে তার শেপ কিন্তু চেঞ্জ হয়ে যায়, কারণ শেপটা অনলি কনসিডারিং বন্ড পেয়ার দিয়েই কিন্তু শেপটা হয়। যেরকম ধর একটা টেট্রাহেড্রাল মলিকিউল, এরকম ধরনের টেট্রাহেড্রাল মলিকিউল, এই টেট্রাহেড্রাল মলিকিউলে এখানে ধর একটা মলিকিউল অ্যাটম আছে, এখানে এ আছে, বি আছে, এখানে বি আছে, এখানে বি আছে, এখানে বি আছে, তো এইটা হচ্ছে টেট্রাহেড্রাল। তাহলে জিওমেট্রিটা কি টেট্রাহেড্রাল,
শেপটাও কি টেট্রাহেড্রাল। এবারে এখানে দেখা যাচ্ছে যে তুই একটা লোন পেয়ার রেখেছিস, তার মানে কিরকম হয়ে গেল না এরকম রাখলি আর এই জায়গায় একটা লোন পেয়ার রাখলি, তো তখন এর লোন পেয়ার যেই রাখলি তখন এরকম করে তার জিওমেট্রিটা কিন্তু এখনো কিন্তু জিওমেট্রিটা টেট্রাহেড্রালই থাকবে, কিন্তু এই শুধুমাত্র বন্ডগুলো কিরকম ভাবে রয়েছে না বন্ডগুলো কিন্তু পিরামিডের মতো রয়েছে, সেই জন্য এটার জিওমেট্রি কিন্তু টেট্রাহেড্রালই থাকবে, কিন্তু এর শেপটা হয়ে যাবে পিরামিডাল, কারণ শেপটা সবসময়তেই কনসিডার করা হবে শুধুমাত্র বন্ডগুলো ধরে, বন্ডগুলো ইউজ করে তার শেপ হবে, জিওমেট্রিটা হবে বন্ড পেয়ার এবং লোন পেয়ার ধরে তার শেপটা তার যে তার স্ট্রাকচারটা হবে হচ্ছে জিওমেট্রি, সেই জন্য জিওমেট্রিটা লোন পেয়ার থাকার জন্য চেঞ্জ করে না, শেপটাই কিন্তু লোন পেয়ার থাকার জন্য চেঞ্জ হয়ে যায়। রেগুলার বন্ড অ্যাঙ্গেল এর 180 ডিগ্রি, রেগুলার বন্ড অ্যাঙ্গেল মানে কি, রেগুলার বন্ড অ্যাঙ্গেল আর অ্যাকচুয়াল বন্ড অ্যাঙ্গেল এই দুটোর মধ্যে তফাৎ আছে। রেগুলার বন্ড অ্যাঙ্গেল মানে কি, রেগুলার বন্ড অ্যাঙ্গেল মানে যেটা হওয়া উচিত সেখানে নো লোন পেয়ার কিছু নেই, সেই অবস্থায় তার যত বন্ড অ্যাঙ্গেল হবে, কিন্তু অ্যাকচুয়াল বন্ড অ্যাঙ্গেল মানে প্রেজেন্স অফ লোন পেয়ার থাকার পরে রিপালশনের জন্য তার বন্ড অ্যাঙ্গেল যেটা চেঞ্জ হয়ে যায়। এরকম ক্ষেত্রে BeCl2 BeF2 অল অ্যালকাইন C2O3 অ্যালিনস এবং CO2 এই সমস্ত মলিকিউলের ক্ষেত্রে sp হাইব্রিডাইজেশন হয়। হাইব্রিডাইজেশনে একটা কথা সবসময় মনে রাখতে হবে যে হাইব্রিডাইজেশন কিন্তু সেন্ট্রাল অ্যাটমেরই হয়, সেন্ট্রাল অ্যাটম ছাড়া কিন্তু সারাউন্ডিং অ্যাটমের কখনো হাইব্রিডাইজেশন হয় না। বেরিলিয়াম হয়তো ক্লোরিনের সাথে বন্ড করছে, বেরিলিয়ামের হাইব্রিড অরবিটাল হচ্ছে কি না sp, এই যে sp, কিন্তু ক্লোরিনের যে অরবিটালটা সেটা হচ্ছে পিওর p, তো এর সাথে যেটা ওভারল্যাপ করছে ক্লোরিনের অরবিটাল সেটা কিন্তু p, কিন্তু এটা sp, তাই সবসময় এটা মনে রাখবি যে কখনোই কিন্তু সারাউন্ডিং অ্যাটমের হাইব্রিডাইজেশন হয় না, সারাউন্ডিং অ্যাটমের হাইব্রিডাইজেশন বলে কোনো বিষয় নেই, শুধুমাত্র সেন্ট্রাল অ্যাটমেরই হাইব্রিডাইজেশন হয়, যে সেন্ট্রাল অ্যাটম তারই হাইব্রিডাইজেশন হবে, কোনো সারাউন্ডিং অ্যাটমের হাইব্রিডাইজেশনের কোনো প্রশ্ন নেই। এবারে তুই শোন যে কথাটা আমি তোকে বলছি, দেখ এখানে আরো কিছু এক্সাম্পল আছে, N3 BeCl2 BeF2 HgCl2 HCnNO2 N2, এই সমস্ত মলিকিউল গুলোর সবই কিন্তু sp হাইব্রিডাইজেশন হয়। তো আমি তোকে কয়েকটা কথা বলছি, এবার তুই বোঝার চেষ্টা কর আগের দিনকার যেটা বলছিলাম, কিভাবে এই কোন কম্পাউন্ড কি হাইব্রিডাইজেশন হচ্ছে তার কি করে আইডেন্টিফাই করব, কি করে বুঝবো, কি করে না। নর্মালি কি হয় না আমি কয়েকটা কথা তোকে বলছি, আগের কথাগুলো আমার শোন, তারপরে দেখবি আস্তে আস্তে তুই বুঝতে পারবি। এখানে কিন্তু এগুলো হচ্ছে নোট হিসাবে তোকে দিচ্ছি, যে সেগুলো কিন্তু তুই খেয়াল রাখবি কারণ ভীষণ ভীষণ দরকারি। সেটা হচ্ছে যে ধরা যাক আমি একটা মলিকিউল নিলাম, ধর ABX বলে একটা মলিকিউল, তো ABX বলে যে মলিকিউলটা আছে তাতে এ হচ্ছে কি না এ হচ্ছে সেন্ট্রাল অ্যাটম, আর বি হচ্ছে কি না বি হচ্ছে সারাউন্ডিং অ্যাটম, বি হচ্ছে সারাউন্ডিং অ্যাটম আর এ হচ্ছে সেন্ট্রাল অ্যাটম। তো এখন তোকে যদি বলে যে এই মলিকিউলটা আসলে আমি এরকম ভাবে লিখে দিল যে ACl3, এটা 3 লিখলাম, হ্যাঁ আচ্ছা মুছে দিচ্ছি, স্যার এটা লিখবো তো? হ্যাঁ এটা লিখবি অবশ্যই লিখবি ACl3। আমার কথাটা ভালো করে শুনে নে, আমি তোকে লেখার সময় দেব, আমার কথাটা আগে শুনে নে। সেটা হচ্ছে কি না এটা হচ্ছে বললো যে ACl3 বলে একটা মলিকিউল লিখে দিয়ে বলছে যে
পিরিয়ডিক টেবিলের কোন গ্রুপে আছে বলো। এ পিরিয়ডিক টেবিলের কোন গ্রুপে আছে বলো। যদি এতে কোনো লোন পেয়ার না থাকে, এতে যদি লোন পেয়ারটা 0 হয়, তাহলে এ পিরিয়ডিক টেবিলের কোন গ্রুপে আছে তুমি এটা বলো। তো গ্রুপ নাম্বার অফ সেন্ট্রাল অ্যাটম কি করে বের করব না, 2 ইন্টু লোন পেয়ার প্লাস বন্ড পেয়ার, এটা যদি 2 এর চাইতে কম বা ইকুয়াল হয়, তাহলে এইটাই হয়ে যাবে তার গ্রুপ নাম্বার। কিন্তু যদি 2 ইন্টু লোন পেয়ার প্লাস বন্ড পেয়ার এটা যদি গ্রেটার দ্যান 2 হয়, তাহলে এর সাথে আমাকে 10 অ্যাড করে দিতে হবে, দিয়ে আমাকে গ্রুপ নাম্বারটা বের করতে হবে। কথাটা বোঝার চেষ্টা কর, আমি তোকে এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। ধর এখানে লোন পেয়ার 0, এখানে বন্ড পেয়ার কটা না, বন্ড পেয়ার তুই এইখানটায় দেখলেই বুঝতে পেরে যাবি কতগুলো বন্ড আছে। এই পায়ের কাছে দেখলেই বুঝতে পারে যাবি যে এটা কতগুলো বন্ড আছে, এটাই ঠিক করে। এই বন্ডগুলো হচ্ছে কি না বন্ড পেয়ার, মানে এগুলো হচ্ছে সিগমা বন্ড দেখায়। এই জায়গাটা যেটা রয়েছে পায়ের কাছে, সেটা হচ্ছে সিগমা বন্ডের নাম্বারটা ওখান থেকে পাওয়া যায়। তো এখানেও বন্ড পেয়ারে সিগমা বন্ডই তুই লিখবি। তো এ কোন গ্রুপে আছে না, গ্রুপ নাম্বার অফ এ কিভাবে বের করব না, 2 ইন্টু লোন পেয়ার কত 0 প্লাস কি না 3, তাহলে 3 হচ্ছে 2 এর চাইতে বেশি হয়ে গেল, এটা করলে 2 এর চাইতে বেশি হয়ে যায়, তাহলে এর সাথে তুই কি করবি না 10 অ্যাড করে দিবি। 10 অ্যাড করে দিলে কি হলো না 13 হয়ে গেল। তার মানে এ বলে যে এলিমেন্টটা সেটা কোন গ্রুপে আছে না 13 নম্বর গ্রুপে আছে। যদি লোন পেয়ার কিছু না থাকে, বন্ড পেয়ার যদি 3টে থাকে, এরকম কম্পাউন্ড হতে গেলে, লোন পেয়ার নেই অথচ বন্ড পেয়ার 3টে আছে, এরকম কম্পাউন্ড হতে গেলে তার পজিশন কোথায় হতে হবে না, তার পজিশন হতে হবে 13 নম্বর গ্রুপে। এবং 13 নম্বর গ্রুপে তুই এর এক্সাম্পল লিখতে বললে, তুই 13 নম্বর গ্রুপ মানে কি বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, তাহলে তুই যা খুশি লিখতে পারিস। BCl3 এটা হতে পারে, বা AlCl3 হতে পারে, এরকম ধরনের কিছু মলিকিউল হতে পারে, কোনো অসুবিধার কিছু নেই। এই মলিকিউলগুলো AlCl3 হতে পারে, BCl3 হতে পারে, এগুলো সব হতে পারে 13 নম্বর গ্রুপে। এবারে ধর বাই চান্স তোকে বললো যে এরকম একটা মলিকিউল, আমি তোকে আরো এক্সাম্পল দিচ্ছি, তোর ব্যাপারটা আমি ক্লিয়ার করে দেবো। ধর তোকে বললো যে ACl3 এরকম একটা মলিকিউল আছে, বলো তো এ কোথায় আছে। যদি এর মাথায় লোন পেয়ার থাকে 2টো আর বন্ড পেয়ার থাকে 3টে, তখন তুই কি করবি না গ্রুপ নাম্বার বের করবি। কিভাবে না 2 ইন্টু লোন পেয়ার প্লাস বন্ড পেয়ার প্লাস 10, তাহলে এটা হয়ে যাবে কি 4 + 3 + 10 মানে 17 নম্বর গ্রুপে। তো ACl3 2টো লোন পেয়ার 3টে বন্ড পেয়ার, এ কে হবে না এ 17 নম্বর গ্রুপে হবে। 17 নম্বর গ্রুপে মানে 17 নম্বর গ্রুপে মানে তুই লিখতে পারিস ICl3, 17 নম্বর গ্রুপে আছে I, কিংবা লিখতে পারিস BrCl3 লিখতে পারিস। হ্যাঁ, Cl এর জায়গায় অন্য কিছু যদি দিয়ে দেয় তাহলে ClF3 লিখতে পারিস। তুই কম্পাউন্ডটাকে চিনে যাবি যে ওটা কোন কম্পাউন্ড আসলে রয়েছে। আচ্ছা, এটা তো একটা অবশ্যই তুই এভাবে গ্রুপ নাম্বার বের করতে পারবি কোন একটা কম্পাউন্ডের, যদি কম্পাউন্ডের ফর্মুলা দেওয়া থাকে। দ্বিতীয় কথা হচ্ছে যে কম্পাউন্ডের লোন পেয়ার তুই কি করে বুঝবি। লোন পেয়ার তুই বুঝবি, ধর তোকে বললো যে SnCl2 এই কম্পাউন্ড, এই SnCl2 কম্পাউন্ডটা সে Sn কত গ্রুপে আছে বা কি আছে না আছে ডিটেলটা তোর কাছ থেকে জানতে চাইছি। আমি তোকে হাইব্রিডাইজেশন পরে আসছি, পরে বলছি, আগে গ্রুপ বের করাটা শিখিয়ে দিই। লোন পেয়ার কি করে বোঝে না ভ্যালেন্স ইলেকট্রন মাইনাস বন্ড পেয়ার বাই 2। ভ্যালেন্স ইলেকট্রন 3 হচ্ছে 14 নম্বর গ্রুপে আছে, কার্বনের গ্রুপে আছে, সবাই জানে ভ্যালেন্স ইলেকট্রন ওর বাইরে কটা আছে 4টে আছে। এ কতগুলো বন্ড করেছে না 2টো,
এ তাহলে বন্ড পেয়ার এখানে 2 হয়ে গেল, ডিভাইডেড বাই 2, তার মানে এখানে চলে এলো কি 1। তার মানে টিনের ওপরে লোন পেয়ার কত আছে? একটা আছে। লোন পেয়ার যদি একটা থাকে তাহলে টিনের পজিশন কত যদি তোকে জানতে হয়, তাহলে তুই একটা লোন পেয়ার, বন্ড পেয়ার কটা না দুটো, তাহলে এর পজিশন কত না 1 ইন্টু 2, লোন পেয়ার ইন্টু 2 প্লাস 2 প্লাস 10, তার মানে 14। এই যে SnCl2 এটা 14 গ্রুপে আছে, তুই কিন্তু কম্পাউন্ডের লোন পেয়ারও বের করতে পারছিস, পজিশনও বের করতে পারছিস। একটা মজাদার ব্যাপার, সেটা তুই করতে পারছিস। এখন সেখান থেকে তোকে আরো কি কি তুই করতে পারিস না করতে পারিস সবই আমি তোকে বলবো, কিন্তু আপাতত তুই এই জিনিসটা বোঝার চেষ্টা কর। এবারে আমি তোকে একটা জিনিস বলি, যদি কারোর থেকে কোনো ইলেকট্রন বেরিয়ে যায়, মানে তার মাথায় যদি প্লাস হয়, তাহলে তাকে ধরে নিতে হবে যে সে কি হচ্ছে না তার অরিজিনাল পজিশন থেকে একটা পজিশন বাঁ দিকে চলে আসবে। যদি ইলেকট্রন বেরিয়ে যায়, ইলেকট্রন যদি বেরিয়ে যায় তাহলে তার পজিশন থেকে এক ঘর বাঁ দিকে চলে আসবে, আর ইলেকট্রন যদি নেয় সে, তাহলে এক ঘর ডান দিকে যাবে। মানে আমি ধর কার্বনের কথা বলছি, ধর এবারে কার্বনের পজিশন আমি জানি এটা 14 নম্বর গ্রুপে, কিন্তু কোনো একটা কম্পাউন্ড আছে কার্বনের মাথায় প্লাস আছে, তাহলে তোকে বুঝে নিতে হবে যে সেটা 13 নম্বর গ্রুপের কোনো এলিমেন্টের সাথে একই রকমের হবে, মানে 13 নম্বর গ্রুপের কম্পাউন্ডের সাথে একই রকমের হবে। আবার যদি ধর O2-, এটা তাহলে যখন ইলেকট্রন নেবে সে, তখন সে কি হবে না এটা হয়তো 16 নম্বর গ্রুপে অরিজিনালি আছে, কিন্তু এটা 18 নম্বর গ্রুপের মতো বিহেভ করতে শুরু করে দেবে, 18 নম্বর গ্রুপের এলিমেন্টের মতো বিহেভ করতে শুরু করবে। ইলেকট্রন ছেড়ে দিলে যতগুলো ইলেকট্রন ছাড়বে তার জন্য লেফট হ্যান্ড সাইডে চলে আসবে, ইলেকট্রন যদি নেয় তাহলে যতগুলো নেবে তার জন্য রাইট হ্যান্ড সাইডে তার পজিশন চেঞ্জ হয়ে যাবে। সেটাকে বলে গ্রুপ ডিসপ্লেসমেন্ট। গ্রুপ ডিসপ্লেসমেন্ট অরিজিনালি কার্বন 14 নম্বর গ্রুপেই থাকে, কিন্তু সি প্লাসটা হবে 13 নম্বর গ্রুপে, মানে বোরনের মতো তার বিহেভিয়ার হয়ে যাবে। যেরকম আমি তোকে বলছি যে তোকে যদি কখনো বলে যে CCCl3 প্লাস, এটা এটা কি রকম, মানে এটা কার মতো বিহেভিয়ার, তুই সঙ্গে সঙ্গে বুঝে যাবি যে এটা সি প্লাসটা অ্যাকচুয়ালি বোরনের মতো বিহেভ করবে, কারণ এটা BCl3 মতো হয়ে যাবে। কারণ কার্বন প্লাস মানেই হচ্ছে এক ঘর বাঁদিকে চলে আসছে, সেটা 13 নম্বর গ্রুপে যে বোরন আছে তার অ্যালাইক হবে, তার সাথে সমস্ত হাইব্রিডাইজেশন থেকে শুরু করে সবকিছু মিলে যাবে, সবকিছু তার মতোই হয়ে যাবে। তো প্লাস মাইনাস এখানে সব থেকে প্রবলেমেটিক হচ্ছে এটাই যে প্রচুর কম্পাউন্ড এরকম দিতে থাকে যাদের কোনো অস্তিত্বই নেই, যে কেউ হয়ই না সেই সব কম্পাউন্ড, কিন্তু প্লাস মাইনাস এরকম করে দিয়ে তোকে কনফিউজ করে দেবে, তুই বুঝতেই পারবি না যে কি হাইব্রিডাইজেশন হবে না হবে। আজকের ক্লাস যখন শেষ হবে তখন আমি তোকে কথা দিচ্ছি যে তুই কিন্তু এই অনিশ্চয়তা বা এই প্রবলেমটা থেকে কিন্তু তুই বেরিয়ে আসতে পারবি। আমি তোকে চেষ্টা করব সেই ব্যাপারটা করার, আমি সেরকম ভাবেই আর কি জিনিসটা পড়াবো, কারণ এটা বুকিস না, এটা বইতে এরকম ভাবে নেই কোথাও লেখা, কিন্তু তুই যখন কোশ্চেনে অ্যান্সার করতে যাবি তখন কিন্তু অবশ্যই কিন্তু এগুলো না জানলে কিন্তু তুই বিপদে পড়ে যাবি। আমি তোকে দেখাচ্ছি বিভিন্ন হাইব্রিডাইজেশন দেখাচ্ছি এবং তার এক্সাম্পলেও দেখাচ্ছি কিভাবে হাইব্রিডাইজেশনে আমি এক্সাম্পল গুলো নিয়ে আসছি। তুই দেখ, ভালো করে দেখলেই তুই বুঝতে পারবি, ভীষণ ভীষণ ভালো লাগবে। তুই দেখ, ভাববি না যে এরকম ভাবে কখনো পড়া যায় হাইব্রিডাইজেশন, সেটা তুই আইডিয়াও করতে পারবি না। তো আমি তোকে আগের পেজটা দেখাবেন যেখানে নোটটা ছিল। দাঁড়া, এটা ওপর দিকে স্যার, আর একটু ওপর দিকে নিয়ে, ফার্স্ট যে পেজটা ছিল। হ্যাঁ ঠিক আছে। এখান পর্যন্তই আছে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা, আমি তোকে বলছি, এবার শোন।
sp2 হাইব্রিডাইজেশন তোকে যখন আমি পড়াচ্ছি তখন কিন্তু কয়েকটা ব্যাপার মন দিয়ে শোন, না হলে কিন্তু তুই বুঝতে পারবি না। প্রথম কথা হচ্ছে যে sp2 হাইব্রিডাইজেশনকে বলে কি না, একে বলে, এর নাম হচ্ছে কি না প্ল্যানার হাইব্রিডাইজেশন। কারণ এই হাইব্রিডাইজেশনে সব অ্যাটম গুলো একই প্লেনে থাকবে, একই প্লেনে থাকবে। এখন প্রশ্ন হচ্ছে যে কোন প্লেনে থাকবে, কোন প্লেনে থাকবে, খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমি তোকে বোঝাচ্ছি। মলিকিউলার প্লেন বলে এখানে একটা প্রশ্ন দেয়, যে প্রশ্নটা অনেকেই হোঁচট খায়, সেই প্রশ্নটার কথা বলছি। প্রথম কথা হচ্ছে যে কারা কারা জুড়ছে, খুব সিম্পল ব্যাপার, যে তুই ছবিতেই দেখতে পাচ্ছিস 2s আর 2p, এখানে দেখানো হয়েছে 2px 2py আর এটা হচ্ছে 2pz। কিন্তু 2pzটা এমনি পড়ে রয়েছে, সেটা আনচেঞ্জড 2pz। তবে কি সবসময় 2pz আনচেঞ্জ পড়ে থাকবে? না, এমনটা সবসময় হবে না। কি কি হতে পারে না, sp2 কিন্তু এই পিটা x আর y হতে পারে, বা sp2 এটা yz হতে পারে, বা sp2 xz হতে পারে। যদি যদি দেখা যায় যে sp2xy হয়েছে, তাহলে মলিকিউলার প্লেন, তাহলে কোন প্লেনে মলিকিউলটা থাকবে না, এক্স আর ওয়াই প্লেনেই তো বন্ডটা হচ্ছে, তাহলে মলিকিউলার প্লেন হবে এক্স ওয়াই। এটাতে কি হবে, মলিকিউলার প্লেন হবে ওয়াই জেড, আর এটাতে হবে মলিকিউলার প্লেন হবে এক্স জেড। তখন তাহলে আনহাইব্রিডাইজড আনচেঞ্জ কি পড়ে থাকবে, এটার ক্ষেত্রে পিজেডটা আনচেঞ্জ পড়ে থাকবে, এটার ক্ষেত্রে পিএক্সটা আনচেঞ্জ পড়ে থাকবে, এর ক্ষেত্রে পিওয়াইটা আনচেঞ্জ পড়ে থাকবে। ডিপেন্ড করছে যে কোন প্লেনে হাইব্রিডাইজেশনটা হচ্ছে। যেমন প্লেনে হাইব্রিডাইজেশনটা হবে অন্য প্লেনের অরবিটালটা পড়ে থাকবে, যে প্লেনে হাইব্রিডাইজেশন হবে অন্য প্লেনের পি অরবিটালটা পড়ে থাকবে। সুতরাং এইগুলো হচ্ছে কি মলিকিউলার প্লেন। তোকে জিজ্ঞাসা করবে যে একটা এস অরবিটাল পি ওয়াই পি জেড এর সাথে হাইব্রিডাইজেশন করেছে, তো মলিকিউলটা কোন প্লেনে থাকবে? পি ওয়াই পি জেড এ যদি হয় তাহলে মলিকুলার প্লেনটা কিন্তু মলিকুলার প্লেনটা ওয়াই জেডই হবে, কারণ এগুলো হচ্ছে সব মলিকিউলার প্লেনই বোঝাচ্ছে, মলিকুলার প্লেন বোঝাচ্ছে, সেই জন্যে ওটা ওই প্লেনেই থাকবে। দেখ এক্স আর ওয়াই প্লেনে হচ্ছে, তো এক্স আর ওয়াই প্লেনটা তো ওটা তো 2 ডাইমেনশন, এক্স আর ওয়াই, এখানে তো আর কিছু থাকছে না, এস তো তার কোনো ডাইরেকশন নেই। তাহলে তারা যখন মিক্সিং আপ হবে সেটা তো একটা প্লেনেই হবে, এক্স আর ওয়াই একটা সেম প্লেনেই হবে, ওয়াই জেড হলে ওয়াই জেড প্লেনেই হবে, এক্স জেড হলে এক্স জেড প্লেনেই হবে। এস এর জন্য তো কোনো প্লেন হবে না, এস তো কোনো ডাইরেকশন নেই, এস এর জন্য কিছু হবে না। যে প্লেনে পিএক্স আর পিওয়াই যদি হয়, বা পিওয়াই পিজেড বা পিজেড পিজেড, যে প্লেনে পি অরবিটাল গুলো থাকবে সেই প্লেনেতেই মলিকিউলটা থাকবে, ওটাই হবে মলিকুলার প্লেন। এবারে তোকে যদি জিজ্ঞাসা করে ধর কতগুলো অ্যাটম, হাউ মেনি, এখানে প্রশ্ন আছে হাউ মেনি অ্যাটমস লাই ইন সেম প্লেন ফর C2H4, C2H4 এ কতগুলো অ্যাটম সেম প্লেনে আছে? তো এখানে আমরা অপশন দিলাম 2, হয়তো 4, 6 আর নান, এরকম দিলাম যে কতগুলো অ্যাটম সেম প্লেনে থাকবে। তাহলে সেটা কি হবে, এটা আমরা কি বলবো, তুই বল যে কতগুলো অ্যাটম সেম প্লেনে থাকবে। C2H4 এ কতগুলো অ্যাটম সেম প্লেনে থাকবে যদি জিজ্ঞাসা করে, তাহলে তুই কি বলবি?
দেখ C2H4 যেটা এই কার্বন, এখানে ডাবল বন্ড আছে, এই হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেন আছে। এটা কি না, এই কার্বনটা সে কি করেছে না, কটা সিগমা বন্ড করেছে, এখানে কতগুলো, তিনটে হাইব্রিড অরবিটাল আছে, এই একটা হাইব্রিড অরবিটাল, এই একটা, এই একটা, তিনটে বন্ড করেছে, তিনটে বন্ড, তিনটে বন্ড পেয়ার লোন পেয়ার মিলিয়ে। কার্বনে তো মাথায় কোনো লোন পেয়ার নেই, তাহলে একটা, দুটো, তিনটে সিগমা বন্ড করেছে, পাই তো বাদ দিয়ে দে, তাহলে এটা sp2 হাইব্রিডাইজড হচ্ছে, sp2 হাইব্রিডাইজেশন। তো sp2 হাইব্রিডাইজেশন হলে এই কার্বনটা যার সাথে বন্ড করবে সে একই প্লেনে থাকবে, তাহলে এখানে হাইড্রোজেন গুলো একই প্লেনে আছে, হাইড্রোজেনের সাথে করছে sp2, এটা s, এটা s, এটাও sp2, এটাও s, এটাও s, তাহলে সব ছটা অ্যাটমই কিন্তু একই প্লেনে থাকবে, কারণ sp2 এর সাথে যারা যারা জুড়ে থাকবে তারা একই প্লেনে থাকবে, সেম প্লেনে থাকবে। তো অবভিয়াসলি sp2 হাইব্রিডাইজেশন যখন হবে তখন কিন্তু সবাই একই প্লেনে থাকছে, যতগুলো অ্যাটম sp2 কার্বনের সাথে বা sp2 অ্যাটমের সাথে জুড়ে থাকবে সবগুলোই কিন্তু একই প্লেনে থাকবে, এবং সেই প্লেনটা ঠিক হবে কোন অ্যাক্সিস, কোন px না py না pz না কোনটা কিনা হাইব্রিডাইজেশনে পার্টিসিপেট করেছে। স্টেরিক নাম্বার, বন্ড পেয়ার, লোন পেয়ার মিলিয়ে কিন্তু এর 3। জিওমেট্রি ট্রায়াগোনাল প্ল্যানার জিওমেট্রি। আইডিয়াল বন্ড অ্যাঙ্গেল কত না 120 ডিগ্রি। এবারে দেখ আমি তোকে বিষয়টা বলছি, তুই এবারে শোন। তুই যদি এখানে দেখিস তাহলে দেখতে পাবি যে এখানে কিন্তু একটা এস অরবিটাল এবং দুটো পি অরবিটাল ইন্টারমিক্স করছে, মোটামুটি 33% এস ক্যারেক্টার, মানে sp2 মানে 1/3 ইন্টু 100 এটা হচ্ছে এস ক্যারেক্টার, আর 2/3 ইন্টু 100 এটা হচ্ছে পি এর পার্সেন্টেজ। তো মোটামুটি এরকম ধরনের হবে। জিওমেট্রি ট্রায়াগোনাল প্ল্যানার, সব তো প্লেনে আছে, ট্রায়াগোনাল প্ল্যানারই হবে। রেগুলার বন্ড অ্যাঙ্গেল 120 ডিগ্রি, এই এক্সাম্পল গুলো দেওয়া রয়েছে। এবারে আমি তোকে বলছি যে এখানে কিভাবে তুই বিষয়টাকে বুঝবি, সেটা আমার কথাটা শোন। এখানে আমি তোকে দেখাচ্ছি যে শেপ চেঞ্জ। ধর প্রথম কথা হচ্ছে যে তুই sp2 হাইব্রিডাইজেশন হয়েছে, তো sp2 হাইব্রিডাইজেশনে কি হতে পারে, কতগুলো হাইব্রিড অরবিটাল না 3 হাইব্রিড অরবিটাল। 3 হাইব্রিড অরবিটালে কি হতে পারে না, এখানে লিখলাম লোন পেয়ার, এখানে লিখলাম বন্ড পেয়ার। তো হতে পারে যে একটাও লোন পেয়ার নেই, 3টে বন্ড পেয়ার, বা হতে পারে একটা লোন পেয়ার এবং 2টো বন্ড পেয়ার, এরকম হতে পারে, বা ধর 2টো লোন পেয়ার একটা বন্ড পেয়ার। এই তো ম্যাক্সিমাম পসিবিলিটি, কারণ শুধু লোন পেয়ার দিয়ে তো কোনো কম্পাউন্ড হবে না, তাহলে কোনো কম্পাউন্ডই হয়নি। তো প্রথম কথা হচ্ছে যে sp2 যখন হবে সেখানে কিন্তু 3টে হাইব্রিড অরবিটাল তৈরি হবে, কারণ একটা এস আর 2টো পি মিলেছে, তাহলে 3টে হাইব্রিড অরবিটাল। তাতে লোন পেয়ার একটাও না থাকতে পারে, বন্ড পেয়ার 3টে থাকতে পারে, বা লোন পেয়ার একটা হতে পারে, বন্ড পেয়ার 2টো হতে পারে, বা লোন পেয়ার 2টো হতে পারে, বন্ড পেয়ার একটা হতে পারে। এইটুকু বুঝেছিস? যতখানি বলবো ততখানি বোঝার চেষ্টা করবি, আমাকে জিনিসটা বোঝাতে দে, না বুঝলে কিন্তু অবশ্যই বলবি। এবারে শোন যে ধর 3টেই বন্ড পেয়ার আছে, তাহলে এর স্ট্রাকচার কেমন হয় না 120 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেলে থাকবে। তাহলে ধর আমি তোকে বললাম যে তার প্রথম কথা হচ্ছে যে এই 3টে বন্ড পেয়ার এরকম ভাবে রয়েছে, এটা হচ্ছে ফার্স্টটা আমি বলছি, যেখানে লোন পেয়ার কিছু নেই কিন্তু বন্ড পেয়ার 3টে আছে। তো এটার স্ট্রাকচারটা তুই দেখতে পাচ্ছিস যে এটা হচ্ছে কি না ট্রায়াগোনাল
প্ল্যানার স্ট্রাকচার, ট্রাইগোনাল প্ল্যানার। এইবারে দেখ, এতে একটা আমি লোন পেয়ার মারলাম, এর মধ্যে একটা লোন পেয়ার দিলাম, তাহলে কিরকম হবে ভালো করে বোঝার চেষ্টা কর। এরকম তো থাকবে, কিন্তু একটা জায়গায় কি হয়ে গেল না লোন পেয়ার। তো একটা জায়গায় লোন পেয়ার মানে লোন পেয়ার লিখলাম 1 আর বন্ড পেয়ার লিখলাম 2, তিনটে মিলিয়ে কিন্তু স্টেরিক নাম্বার 2, স্টেরিক নাম্বার 2 মানে বন্ড পেয়ার লোন পেয়ার মিলিয়ে স্টেরিক নাম্বার 3, তাহলে বন্ড পেয়ার লোন পেয়ার মিলিয়ে হচ্ছে 3 হবে। তাহলে লোন পেয়ার যদি 1 হয় তাহলে বন্ড পেয়ার 2। তাহলে এরকম হলে তার শেপটা কিরকম হয়ে যাবে, ভি শেপ। ভি শেপ sp2 কিন্তু ভি শেপ, একটা লোন পেয়ার আছে। এইবারে আবার কি করলাম না, এখানে দুটো লোন পেয়ার দিলাম, তাহলে লোন পেয়ার এখানে দুটো আর বন্ড পেয়ার হচ্ছে কটা না একটা, এই একটা বন্ড পেয়ার। তাহলে তার শেপটা কি হয়ে গেল না লিনিয়ার। ভালো করে দেখ। তো আমাদের sp2 যখন, একটা বুঝলেই সব বুঝে যাবি, sp2 যখন, তখন 3 রকমের কেস হতে পারে। একটা কি, কোনো লোন পেয়ার নেই, তিনটেই বন্ড পেয়ার, একটা লোন পেয়ার আছে দুটো বন্ড পেয়ার আছে, বা দুটো লোন পেয়ার আছে একটা বন্ড পেয়ার আছে। যদি কোনো লোন পেয়ার না থাকে তাহলে তার রেগুলার স্ট্রাকচার ট্রাইগোনাল প্ল্যানার। যদি তার একটা লোন পেয়ার থাকে তাহলে কি জিওমেট্রিটা কি হবে, জিওমেট্রিটা সবসময় ট্রাইগোনাল প্ল্যানারই হবে, কারণ জিওমেট্রিটা নর্মাল, জিওমেট্রি কখনো চেঞ্জ হয় না। আমি আবারও বলছি, জিওমেট্রি চেঞ্জ হয় না, যেটা চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে শেপ, তার শেপ চেঞ্জ হচ্ছে। শেপটা শুধুমাত্র বন্ড দিয়েই হয়, বন্ড পেয়ার দিয়ে হয়, লোন পেয়ার দিয়ে শেপটা হয় না। জিওমেট্রিটা বন্ড পেয়ার লোন পেয়ার মিলিয়েই কিন্তু হয়, জিওমেট্রিটা কিন্তু সবসময় একই থাকে। sp2 মানেই হচ্ছে ট্রাইগোনাল প্ল্যানার, তার জিওমেট্রির কোনো পরিবর্তন হবে না। হয়ে গেল। তো এবারে দ্বিতীয় কথা হচ্ছে যে এই এর পরে এবারে বিষয়টা কি না, এবারে কি না এর এক্সাম্পল, তোকে যদি বলে যে এরকম একটা এক্সাম্পল দাও যে কোনো লোন পেয়ার নেই, তিনটে বন্ড পেয়ার আছে, তুমি একটা এক্সাম্পল দাও, তো তুই কি করে এক্সাম্পলটা তৈরি করবি? বা একটা লোন পেয়ার আছে দুটো বন্ড পেয়ার আছে, তুই কি করবি না এইখানে যে সেন্ট্রাল অ্যাটমটা আছে সেটা কোন গ্রুপে আছে তুই বের করবি, বের করে তিনটে তার বন্ড পেয়ার তৈরি করে দিবি। আমি তোকে দেখাচ্ছি তুই কি করবি না, তুই এখানে এর গ্রুপ নাম্বার বের করার চেষ্টা করবি। গ্রুপ নাম্বার কিভাবে বের করবি না, 2 ইন্টু লোন পেয়ার প্লাস বন্ড পেয়ার প্লাস 10 মানে হয়ে গেল 13 গ্রুপের এলিমেন্ট। তার মানে এই এলিমেন্টটা 13 নম্বর গ্রুপেই হবে। তো 13 নম্বর গ্রুপে কি, 13 নম্বর গ্রুপে তুই লেখ bf3 লেখ, bcl3 লেখ, তুই CH3 প্লাস লেখ। এবার তুই বলবি যে 13 নম্বর গ্রুপে কি কার্বন, তাহলে CH3 কেন লিখতে বলছেন? আপনি উল্টো পাল্টা বলছেন, আপনার কাছে পড়বো না, না এরকম বলতে নেই। ব্যাপারটা কি বলতো, কার্বন সেটা 14 নম্বর গ্রুপে আছে, কিন্তু কার্বনের মাথায় যেই প্লাস থাকবে তখনই কিন্তু সে কি হয়ে যাবে না, সে বোরনের মতো একটা ঘর বাঁ দিকে চলে আসবে, মানে তার বিহেভিয়ারটা বোরনের মতো হয়ে যাবে, কার্বন প্লাস CH3। এবারে তুই বলবি আমি CCl3 লিখবো, হ্যাঁ লেখ, কিন্তু মাথায় প্লাস মার, মাথায় প্লাস দে। তুই বলবি যে তুই CO3 2 মাইনাস লিখবো, লেখ, CO3 2 মাইনাস লেখ। তুই বলবি যে CO3 2 মাইনাস, এটা আবার কি হলো, গন্ডগোল হয়ে গেল, আমি এটা বুঝতেই পারছি না, CO3 2 মাইনাস হঠাৎ কার্বন ওরকম হয়ে গেল কেন না। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে CO3 2 মাইনাস যখন তুই লিখছিস তখন এখানে কিভাবে তোকে লিখতে হবে না, CO3 2 মাইনাস। এবারে কি হয় না,
এই কার্বনের মাথায় কিন্তু এই মাইনাস গুলো নয়, ভালো করে বোঝার চেষ্টা কর। লুইস ইলেকট্রন ডট স্ট্রাকচার লিখেছি। তো তোকে তোকে একটা জিনিস ভাবতে হবে যে পাই বন্ড মিন্স রিমুভাল অফ ইলেকট্রন। পাই বন্ড মানে সেই ইলেকট্রন বাদ দিয়ে দে, সেই ইলেকট্রন রিমুভ করে দে, সেই ইলেকট্রনটা বাতিলের খাতায়। ওই ইলেকট্রন যদি বাতিলের খাতায় চলে যায় তাহলে কার্বন কিন্তু প্লাস হয়ে গেল। এই এই এখানে একটা পাই বন্ড আছে, তাহলে পাই বন্ডটা তুই রিমুভ হয়েছে একটা, মানে কার্বনের মাথায় প্লাস হিসাবেই তুই এটা ভাবতে হবে, মনে করতে হবে। তো কার্বনের মাথায় প্লাস মানে সেই বোরনের গ্রুপে। তো বোরনের গ্রুপে মানে কটা সিগমা বন্ড আছে দেখ, CO3 মাইনাস, একটা সিগমা একটা সিগমা একটা সিগমা, তাহলে তিনটে সিগমা থাকা মানেই হচ্ছে sp2 হবে। তো তিনটে সিগমা আছে, পাই তো পাই নিয়ে তো তোর চিন্তা না, পাই মানেই তুই বাদ দিয়ে দিবি, হাইব্রিডাইজেশন থেকে বাদ দিয়ে দিবি। তাহলে CO3 মাইনাস সেটাও তোকে কি না, সেটাও কিন্তু তোর এই হাইব্রিডাইজেশনের মধ্যেই পড়বে, sp2 হাইব্রিডাইজেশনের মধ্যেই পড়বে। কথা বুঝছিস কি বুঝছিস না আমার কথাটা বল, যে কোনো জিনিস বুঝতে অসুবিধা হচ্ছে কি হচ্ছে না? এই যে এক্সাম্পল দিয়েছি তাতে কিছু অসুবিধা হচ্ছে কি? CO3 মাইনাসটা বুঝলাম না। হ্যাঁ স্যার ওটা একটু বলবেন। CO3 মাইনাস অ্যাকচুয়ালি CO3 এই দেখ, আচ্ছা ঠিক আছে, তুই জানিস কি যে CO2 কি হাইব্রিডাইজেশন? CO2 কি হাইব্রিডাইজেশন জানিস? SP। আচ্ছা SP আচ্ছা ঠিক আছে, CO2 sp হাইব্রিডাইজেশন। তো এবারে কথাটা বোঝ আমি যেটা বলছি, CO2 কিরকম না এরকম এরকম ডাবল বন্ড আছে দুদিকে। তো এখানে কটা সিগমা বন্ড আছে? একটা, দুটো সিগমা বন্ড আছে। তো কার্বন এখানে কোন গ্রুপের মতো বিহেভ করবে না, কার্বন কোন গ্রুপের মতো বিহেভ করবে না, এতে কটা পাই বন্ড আছে? কটা পাই বন্ড আছে? দুটো পাই বন্ড আছে, ঠিক আছে, দুটো পাই বন্ড আছে। তো দুটো, এই দেখ এখানে একটা পাই বন্ড আছে, এখানে একটা পাই বন্ড আছে। কার্বন কোন গ্রুপের এলিমেন্ট অরিজিনালি? 14 নম্বর গ্রুপের এলিমেন্ট, 14 নম্বর গ্রুপের এলিমেন্ট কার্বন। কিন্তু যেহেতু দুটো পাই বন্ড আছে তাই তার থেকে দুটো ইলেকট্রন কি হবে না মাইনাস করে দিতে হয়, মানে দুটো ইলেকট্রন তুই বাদ দিয়ে দিবি। তাহলে 14 নম্বর গ্রুপের যে আগের গ্রুপটা সেটা কোন গ্রুপ? 14 নম্বর গ্রুপের দুটো আগের গ্রুপটা কোন গ্রুপ তুই বল আমাকে। 14 নম্বর গ্রুপ থেকে যদি তুই দুটো ইলেকট্রন মাইনাস করিস, দুটো ইলেকট্রন পাই বন্ড মানে বাদ দে, ইলেকট্রন বাদ দে, তাহলে দুটো ইলেকট্রন যদি মাইনাস করিস তাহলে সেটা কোন গ্রুপে এসে পৌঁছয় আমাকে বল, এটা বল। সেকেন্ড গ্রুপ। সেকেন্ড গ্রুপে এসে পৌঁছয়, কারণ 14 নম্বর গ্রুপের আগে 13 নম্বর গ্রুপ আছে, 13-র আগে কিন্তু 13 নম্বর গ্রুপে হচ্ছে বোরন আছে, তার আগের গ্রুপ হচ্ছে বেরিলিয়াম। তুই খেয়াল করে দেখ, এটা কিন্তু বেরিলিয়াম ক্লোরাইডের মতো দেখতে হচ্ছে, বেরিলিয়াম ক্লোরাইডের টাইপের হয়ে যাচ্ছে কার্বন ডাই অক্সাইড। তো কার্বনের যে হাইব্রিডাইজেশন সেটা কিন্তু sp চলে এলো। কেন না পাই বন্ড গুলো, বা কার্বন যদি 4টে বন্ড করে যদি তুই ভাবতিস তাহলে কিন্তু এটা sp3 হয়ে যেত। কার্বনের যদি 4টে বন্ড হিসাবে তুই দেখতিস জিনিসটা তাহলে কিন্তু sp3 হয়ে যেত, তাহলে sp হতো না, কোনোদিন sp হতো না। কার্বনের তুই লোন পেয়ার বের করবি, এ দেখ লোন পেয়ার বের করবি, লোন পেয়ার কি করে বের করে, এ দেখ কথাটা বোঝা যাচ্ছে, ভ্যালেন্স ইলেকট্রন মাইনাস কি বল, ভ্যালেন্স ইলেকট্রন মাইনাস কি বন্ড পেয়ার বাই 2। বন্ড পেয়ার বাই 2। তো কার্বনের ভ্যালেন্স ইলেকট্রন কত তুই বল? 4 4 তো, এ দেখ 4 মাইনাস এ বন্ড পেয়ার কত? 2 ডিভাইড বাই 2, 2 1 তাহলে কত হলো? 1 তাহলে কত হলো? 1। কার্বনের মাথায় কি লোন পেয়ার আছে?
লোন পেয়ার আছে কার্বন ডাই অক্সাইডে, কার্বনের মাথায় না। লোন পেয়ার আছে? হ্যাঁ কি না? না স্যার। নেই। কেন নেই এবার দেখ, এইটাই হচ্ছে প্রশ্ন, এইটাই তোকে বুঝতে হবে। এই যে ভ্যালেন্স ইলেকট্রনটা তুই এখানে 4 লিখছিস, কার্বন এখন দুটো পাই বন্ড করার ফলে কার্বনটা আর কার্বন নেই, কার্বন কোথায় চলে গেছে? কার্বনকে তখন কার মতো তোকে ভাবতে হবে? কার্বনকে তোকে 2 নম্বর গ্রুপের মতো ভাবতে হবে। 2 নম্বর গ্রুপে তাদের বাইরের সেলে কটা ইলেকট্রন থাকে? 2 নম্বর সেলে বাইরে কটা ইলেকট্রন থাকে? দুটো থাকে। তাই যেই পাই বন্ড করবে তখন তোকে ভাবতে হবে যে ও অরিজিনালি 2 নম্বর গ্রুপে আছে, মানে তুই এই ভ্যালেন্স ইলেকট্রন এখানে তুই 4 লিখতে পারবি না, তুই তো কার্বনই ভাবছিস। তাহলে কার্বন থেকে ইলেকট্রন সরে গেলে বা কার্বনে ইলেকট্রন অ্যাড করলে সবসময় কিন্তু তার গ্রুপ ডিসপ্লেসমেন্ট হবে, সে অন্য গ্রুপের এলিমেন্টের মতো বিহেভ করতে শুরু করে দেবে, তখন তার হিসাবটা কিন্তু ওই গ্রুপের মতো হবে। ও অরিজিনালি যে গ্রুপে প্রেজেন্ট ছিল সেটা তো কার্বন প্রেজেন্ট ছিল, কার্বন বন্ড করার আগে প্রেজেন্ট ছিল, কিন্তু কার্বন যখন কার্বন ডাই অক্সাইড হয়েছে তখন তো কার্বনের বিহেভিয়ারটা সব বেরিলিয়ামের গ্রুপের মতো হয়ে গেছে। তাহলে তুই তাকে কার্বনের মতো করে ভাবলে কি করে হবে? কার্বন ডাই অক্সাইডে কার্বন sp, কিন্তু মিথেনে কার্বন sp3। এই ব্যাপার কেন হলো, কি জন্য হলো? মিথেনের সাথে কার্বন ডাই অক্সাইডের ডিফারেন্সটা কোন জায়গাটায় বোঝার চেষ্টা কর। মিথেনের সাথে কার্বন ডাই অক্সাইডের ডিফারেন্স হচ্ছে দুটো পাই বন্ডের, দুটো পাই বন্ডে। মিথেনে যখন তুই ভাবছিস কার্বনের কথা তখন তুই ভাবছিস যে ওটা 14 নম্বর গ্রুপেই আছে, কিন্তু যখন কার্বন ডাই অক্সাইড ভাবছিস বা কার্বনেট তুই ভাবছিস তখন ওটা 14 নম্বর গ্রুপে নেই, ওটা তার পজিশন চেঞ্জ করে গেছে, একটা পাই বন্ড থাকলে পাশে চলে গেছে। তুই যখন কার্বনেট ভেবেছিস, যখন তুই কার্বনেট ভেবেছিস তখন কি হয়েছে না, ও কটা পাই বন্ড করেছে, কতটা বোঝার চেষ্টা কর, কটা পাই বন্ড? একটা। তো একটা পাই বন্ড করলে কার্বনের এক ঘর বাঁ দিকের জায়গাটা কোনটা? বোরন। এক ঘর বাঁ দিকের জায়গাটা কোনটা? বোরন। তাহলে ও বোরনের মতো বিহেভ করতে শুরু করে দেবে, BF3 BCl3 এরকমের মতো বিহেভ করতে শুরু করে দেবে। CO3 এই বোরনের গ্রুপে যে ট্রায়াগোনাল প্ল্যানার স্ট্রাকচার তার মতোই ওর স্ট্রাকচার হয়ে যাবে, তার মতোই স্ট্রাকচার হবে, হাইব্রিডাইজেশন হবে। কথা আমার বুঝেছিস কি বুঝিসনি আমাকে বল। বুঝেছি বুঝেছিস? আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু ছাড়বো না, আমি জানি যে তুই বুঝতে অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে, কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার, খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। কারণ এই কনসেপ্ট যদি তোর মাথায় ঢোকাতে পারি আমি, তাহলে আমার ইনঅর্গানিকে কিন্তু আমি তোকে রাজা বানিয়ে দেবো। ইনঅর্গানিকে কিন্তু কিচ্ছু অসুবিধা হবে না, যে কোনো কম্পাউন্ড যেখান থেকে তুলে দিক না কেন তুই ফটাকসে করতে পারবি। এবার দেখ মজাটা দেখ, তোর এখানে একটা লোন পেয়ার আছে, দুটো বন্ড পেয়ার আছে, এরকম কম্পাউন্ডের এক্সাম্পল তোকে দিতে হবে। এইটা এবারে কি করব না, দেখ এর গ্রুপটা তুই বের করার চেষ্টা করবি যে এই এলিমেন্টটা কোন গ্রুপের। কিভাবে বের করবি? খুব সিম্পল ব্যাপার, 2 × 1 + 2 + 10 মানে কি 14, 14 নম্বর গ্রুপ। তো তুই এখানে 14 নম্বর গ্রুপে তুই কি করবি না, 14 নম্বর গ্রুপের কোন এলিমেন্ট তুই লেখ। মজাটা দেখ, 14 নম্বর গ্রুপে কি আছে? কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড। তো 14 নম্বর গ্রুপের কোন এলিমেন্ট তুই লেখ, টিন, লেড, কার্বন, যা কিছু তুই লেখ, তার সাথে সারাউন্ডিং এ দুটো অ্যাটম দিয়ে দে। ধর SnCl2 লিখলি, তার মানে কি বুঝিয়ে গেল, তার মানে কি বোঝা গেল না, এর মাথায় লোন পেয়ার আছে আর দুটো বন্ড পেয়ার আছে। তুই PbCl2 লেখ, লোন পেয়ার আছে, দুটো বন্ড পেয়ার আছে, তুই দুটো বন্ড পেয়ার হিসাব করে CCl2 দিয়ে দিল তোকে। দেখ দুটো বন্ড পেয়ার, লোন পেয়ার আছে, CCl2 দিয়ে দিল, কোনো অসুবিধার কিছু নেই। তোকে যদি আমি CF2 দিই, একই ব্যাপার। এবারে দেখ আমি তোকে কি বলছি শোন তুই ভালো করে। এবারে কিরকম ভাবে তুই করবি, তোকে আমি লিখলাম NCl2 প্লাস, ভালো করে বোঝার চেষ্টা কর আমার কথাটা ভালো করে। NCl2 প্লাস এরকম কম্পাউন্ড হয় না, এরকম আয়ন হয় না। এবার এটা লিখলাম,
এর হাইব্রিডাইজেশন কি হবে জানিস? এইটা sp2 কেননা এ দেখ আমি না কার্বনের গ্রুপে করতে করতে আমি নাইট্রোজেনে চলে গেছি, কার্বনের গ্রুপটা করতে করতে আমি নাইট্রোজেনে চলে গেছি, কিন্তু চালাকি করে নাইট্রোজেনের মাথায় একটা প্লাস মেরেছি। প্লাস যেই মেরেছি, কার্বনের পাশের গ্রুপ হচ্ছে নাইট্রোজেন, তো নাইট্রোজেনের মাথায় যেই প্লাস মারবো সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে না, ওটা কার্বনের গ্রুপের মতো বিহেভ করতে শুরু করে দেবে। তাই CCl2 যেটা লিখেছি সেটা NCl2 ও লিখে দিতে পারি, সেটা PCl2 ও লিখতে পারি। মজাটা দেখ, PH2 লিখে দিতে পারি, মাথায় শুধু একটা প্লাস লিখে দেব, তাহলে অটোমেটিক্যালি ও কোন গ্রুপে চলে এলো? নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এদের মাথায় একটা করে যেই প্লাস মারবো সঙ্গে সঙ্গে কার্বনের গ্রুপের যে সমস্ত আমি এক্সাম্পল দিয়েছি SnCl2, PbCl2 এরকম ভাবে সব এগুলো লিখতে পারবো, কারণ মাথায় একটা প্লাস মেরে দেওয়া মানে কি? মাথায় একটা প্লাস মেরে দেওয়া মানে ওরা 14 নম্বর গ্রুপের মতোই হয়ে গেল। এবারে দেখ তোর যে 13 নম্বর গ্রুপে যে এলিমেন্ট গুলো রয়েছে তাকেও তুই একই কাজ করতে পারিস। কি করবি বল আমাকে? যে 13 নম্বর গ্রুপের যে এলিমেন্ট আছে তার মাথাতে একটা করে মাইনাস মেরে দিবি। 13 নম্বর গ্রুপে কি আছে না, তোকে বললো BF2 মাইনাস, কথাটা বলছি, এর হাইব্রিডাইজেশন কি হবে? তুই দেখ বোরন কোন গ্রুপে আছে? 13 নম্বর গ্রুপে আছে, তো এইখানে যে এলিমেন্টটা এটা কোন গ্রুপে থাকার কথা? এটা 14 নম্বর গ্রুপে থাকার কথা, তো তুই বোরনের মাথায় তো একটা মাইনাস দিয়েছিস, তাহলে তো ওটা অটোমেটিক্যালি 14 নম্বর গ্রুপেই চলে এসেছে। বাকি দুটো বন্ড পেয়ার তুই লিখে দিয়েছিস, তো BF2 মাইনাস এই স্পিসিসটা যদি কখনো তৈরি হয় তাহলে তুই বুঝবি কি ওটা sp2 হাইব্রিডাইজেশনই হবে। এরকম তুই হাজার হাজার এক্সাম্পল তুই বানাতে পারিস নিজে। আমি কি বোঝাতে পারছি নাকি কোনো অসুবিধা হচ্ছে? লেট মি ক্লিয়ার, এই ব্যাপারটা আমাকে ক্লিয়ার করার চেষ্টা কর যে আমি নিজেই এক্সাম্পল তৈরি করতে পারবি, নিজেই। বল আমাকে কোনো অসুবিধা হচ্ছে কিনা বল। কোনো অসুবিধা হলে আমাকে বল। বুঝতে পারছিস? হ্যাঁ স্যার। আচ্ছা এবারে দেখ দুটো লোন পেয়ার একটা বন্ড পেয়ার, আমি তোকে আরো বোঝাচ্ছি। এরকম কোনো ব্যাপার নেই যে আমার কোনো অসুবিধা আছে এসব পড়াতে, কারণ আমি জানি যে তুই এটা কোথা থেকে হেল্প পাবি না আমার কাছ থেকে বোঝা ছাড়া। আমি কি বলেছি যে এটা লোন পেয়ার দুটো, বন্ড পেয়ার একটা। সিম্পল ভাবে ভাবার চেষ্টা কর যে একটাই মাত্র এখানে অ্যাটম রয়েছে যার মাথায় দুটো লোন পেয়ার আর একটা সে বন্ড করেছে, sp2 হাইব্রিডাইজড। তোকে এক্সাম্পল বের করতে বলেছে, একদম ইজি চল, ইজি আমার মতো করে চল, গ্রুপ তুই বের কর। এই এলিমেন্টে গ্রুপ কি আছে? 2 ইন্টু লোন পেয়ার প্লাস বন্ড পেয়ার প্লাস 10, দেখ কত? 15 তো। তাহলে তুই লিখবি কিভাবে? ধর তুই লিখলি SbCl, Sbটা 15 নম্বর গ্রুপে আছে, Cl তুই লিখে দিলি, একটা বন্ড পেয়ার লিখলি, তাহলে Sbর মাথায় কটা লোন পেয়ার আছে? দুটো লোন পেয়ার, মিলে যাবেই, 100% মিলবে। তুই BiCl লিখে দিলি, 15 নম্বর গ্রুপে আছে। 15 নম্বর গ্রুপে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এদের সকলের গায়েতে একটা করে Cl বা Br বা I এসব লিখে দে না, কোনো অসুবিধা নেই, তুই লিখে দিতে পারিস। এবারে দেখ তুই 15 নম্বর থেকে 16 নম্বর গ্রুপে চলে আয়। এবার 16 নম্বর গ্রুপে কে আছে না? সালফার। এবারে সালফারের গায়েতেও তুই একটা Cl লিখে দে,
কিন্তু সালফারের মাথায় তুই একটা প্লাস লিখে দে, তাহলেও কিন্তু সে এই এক্সাম্পলের মধ্যেই চলে আসবে। কেন না, সালফার আসলে 16 নম্বর গ্রুপে আছে, কিন্তু সালফারের মাথায় যেহেতু প্লাস করে দেওয়া হয়েছে, ও এখন কোন গ্রুপে চলে এসছে? 15 নম্বর গ্রুপে চলে এসছে। তো 15 নম্বর গ্রুপে চলে এসছে, দেখ হিসাব করে দেখ, তুই হিসাব করে দেখ, সালফার 15 নম্বর গ্রুপে চলে এসছে। এবারে সালফারের মাথায় কটা লোন পেয়ার আছে তুই হিসাব করবি, লোন পেয়ারটা হিসাব কর। লোন পেয়ার কিভাবে হিসাব করবি বল আমাকে, যে সালফার 15 নম্বর গ্রুপে, তো 15 নম্বর গ্রুপে তাহলে তার বাইরে কটা ইলেকট্রন থাকে? 15 নম্বর গ্রুপে কটা ইলেকট্রন থাকে বল? 5 5। ভ্যালেন্স ইলেকট্রন 5 মাইনাস বন্ড পেয়ার কটা? একটা, এই যে একটাই বন্ড করেছে, ডিভাইডেড বাই 2, 4/2 মানে 2, মানে এর মাথায় দুটো লোন পেয়ার আছে। তুই যখন 5টা লিখলি, তুই কি ভাবলি যে সালফার 16 নম্বর গ্রুপে আছে? ভাবিসনি। তুই কি ভাবলি? না সালফার 15 নম্বর গ্রুপে আছে। কেন না, এটা সালফার নয়, সালফারের মাথায় প্লাস লেখা রয়েছে। কথা বুঝেছিস না বুঝিসনি? বুঝেছি স্যার। হ্যাঁ স্যার। এ দেখ ICl2+, তুই অবাক হয়ে যাবি, তুই এর অ্যাপ্লিকেশন দেখলে তুই অবাক হয়ে যাবি। এ দেখ ICl2+ লিখে দিয়েছিস, তুই বোঝার চেষ্টা কর জিনিসটা। আয়োডিন কোন গ্রুপে আছে বল? 17 নম্বর গ্রুপে তো, 17 নম্বর গ্রুপে তো। হ্যাঁ স্যার। এবারে তুই মাথায় কি দিয়েছিস? 2+। তাহলে 17 নম্বর গ্রুপ থেকে ও চলে এলো কোথায়? ওর পজিশন কি হয়ে গেল? 15 নম্বর গ্রুপে চলে এলো, কারণ 2+ মাথায় দেয়া রয়েছে। তো যেই 2+ দিবি তাহলে ও 15 নম্বর গ্রুপে চলে এলো, ব্যাস মিটে গেল। ICl2+, এটা sp2 হাইব্রিডাইজড হয়ে গেল। বল কোনো অসুবিধা হলে আমাকে তুই বল, যে কোনো জিনিসটা যদি বুঝতে অসুবিধা হয়। ব্যাপারটা বোঝা গেছে নিশ্চয়ই? আমি তোকে sp3 দিয়েও দেখাচ্ছি। এখানে একটা আমি টেবিল করে দিয়েছি, ওই টেবিলটা তুই ফিল আপ করবি, টেবিলটা তুই ভর্তি করবি। আমি তোকে দেখাচ্ছি টেবিলটা আমি কিরকম রেখেছিলাম এখানে। তো এমনি হাইব্রিডেশন বেশ কিছু sp3 এর এক্সাম্পল দেওয়া রয়েছে। এই দেখ ab3 মানে কি? ab3 মানে হচ্ছে এখানে লোন পেয়ার 0, বন্ড পেয়ার হচ্ছে 3টে, আর ab এখানে হচ্ছে লোন পেয়ার 1, বন্ড পেয়ার হচ্ছে 2টো। তো করে আমি অনেক এক্সাম্পল দিয়েছি, একটু আগেই দিয়েছি, তুই সেগুলো দেখে এইখানটায় তুই এই যে নাইট্রোজেন কথাটা বোঝার চেষ্টা কর। sp2 তে এই নাইট্রোজেনের এই যে কম্পাউন্ড গুলো রয়েছে, sp2 মানে সবসময় একটা জিনিস মনে করার চেষ্টা কর তুই, sp2 এটার মানেটা হচ্ছে যে সেই অরিজিনালি যদি কোনো লোন পেয়ার না থাকে তাহলে তার পজিশন কোথায় হবে না BF3, যা 13 নম্বর গ্রুপে 13th গ্রুপে তার পজিশন হবে। বোরন হচ্ছে 13 নম্বর গ্রুপে। এবারে HNO2, HNO3, HNO2 পারঅক্সিনাইট্রাস অ্যাসিড, HNO4, H2N2O2, এই সবগুলোতে তুই দেখতে পাবি যে নাইট্রোজেনে একটা করে পাই বন্ড আছে। দেখ পাই বন্ড আছে, কি মজাদার ব্যাপার। দেখ এই কি হাইব্রিডাইজেশন, এটা বুঝতেই পারে না। এ দেখ এই মাঝখানে নাইট্রোজেন, এটা পাই বন্ড আছে। তো নাইট্রোজেনে যদি একটা পাই বন্ড থাকে, সঙ্গে সঙ্গে নাইট্রোজেনটা কিন্তু কোথায় তার পজিশনটা হয়ে যাবে না, নাইট্রোজেনের একটার জন্য একটা পাই বন্ডের জন্য তার পজিশনটা কিন্তু 14 নম্বর গ্রুপে চলে আসবে, 15 নম্বর থেকে 14 নম্বর গ্রুপে। এইবারে এই যে কোঅর্ডিনেট বন্ড যেখানে আছে, কোঅর্ডিনেট বন্ড মানে কি? সেখানে দুটো ইলেকট্রন ইউটিলাইজড হয়েছে।
মানে একটা হচ্ছে পাই বন্ডের মতো, একটা হচ্ছে সিগমা বন্ডের মতো, মানে এখানে দুটো ইলেকট্রন আছে। তো সেই জন্যে যেই তুই নাইট্রোজেনের একটা কোঅর্ডিনেট বন্ড থাকবে, তখনই সেই নাইট্রোজেন গুলো কিন্তু sp2 হাইব্রিডাইজেশনে চলে আসবে। বাকি অন্য জায়গায় এ দেখ, এই নাইট্রোজেন sp2 তে চলে আসবে। দুটো পাই বন্ড বা কোনোভাবে একটা পাই বন্ড, একটা কোঅর্ডিনেট বন্ড, এসব হলেই কিন্তু সে সবসময় বোরনের গ্রুপে চলে আসবে। এবং সেই সব কম্পাউন্ড গুলো হাইব্রিডাইজেশনও কিন্তু ওখান থেকে বুঝতে পারবি। না হলে ইনঅর্গানিক কেমিস্ট্রি যখন পড়তে যাবি তখন তোকে হাইব্রিডাইজেশন মুখস্থ করতে হবে। সালফারের অনেক অক্সি অ্যাসিড আছে, নাইট্রোজেনের অনেক অক্সি অ্যাসিড আছে, তুই স্ট্রাকচার দেখে বলে দিতে পারবি যে কোনটা কি হাইব্রিডাইজেশন হবে, কারণ এটা জরুরি। ওই ফর্মুলা যে তুই মানে একটা ফর্মুলা আছে যে স্টেরিক নাম্বার দিয়ে, যে ফর্মুলা আছে ওই ফর্মুলা দিয়ে কিন্তু এখানে নিটে কোনো কাজ হবে না, কারণ এখানে অ্যাটমের সাথে অ্যাটমের লিঙ্কেজ হয়, পাই বন্ড সিগমা বন্ড এইসব থাকে। ওখানে তুই ওটা দিয়ে ওই ফর্মুলাটা দিয়ে কিন্তু করতে পারবি না। ফর্মুলাটা দিয়ে ওটা শুধু একটা অ্যাটম, সেন্ট্রাল অ্যাটম আর তার সারাউন্ডিং অ্যাটম থাকলে ওই ফর্মুলাতে চলবে, কিন্তু বাকি সব জায়গায় যেখানে যেখানে করতে যাবি চলবে না। আমি তোকে দেখাচ্ছি, তুই আগে দেখ sp2 হাইব্রিডাইজেশন তুই কি করবি না, আমি তোকে একটা ফিল আপ করে দিচ্ছি, তুই সেটা বাকি ফিল আপ করবি। এখানে তুই লিখবি sp2, এখানে লোন পেয়ার 0, বন্ড পেয়ার 3, মলিকুলার টাইপ AB3, জিওমেট্রি ট্রাইগোনাল প্ল্যানার, শেপও ট্রাইগোনাল প্ল্যানার, এখানে BF3 BCl3 এরকম করে লিখবি। এবারে তারপরে আবার লিখবি sp2, এখানে লিখবি 1, এখানে লিখবি 2, এখানে লিখবি AB2, এখানে লিখবি, এটা জিওমেট্রি একই থাকবে, এখানে V করে দিবি, এখানে এক্সাম্পল আমি কত বলেছি সেই সব লিখবি, sp2 করবি, এখানে 2 করবি, এখানে 1 করবি, এখানে AB করে দিবি, এখানে এরকম রাখবি, এখানে লিনিয়ার করে দিবি। এরকম এক্সাম্পল তোকে আমি বলেছি যেভাবে এক্সাম্পল তৈরি করতে, সেরকম ভাবে তুই তৈরি করবি। মজাদার ব্যাপার। এরকম করে তুই ফিল আপ করবি, আমি এরকম করে রেখে দিয়েছি। এবারে দেখ কি না, এবারে বিষয়টা দেখ sp3 হচ্ছে কি না, সেখানে প্রথম কথা হচ্ছে যে নিটে একটা কোশ্চেন দেয় মাঝে মাঝে, যে এটা কি গ্রাউন্ড স্টেট হাইব্রিডাইজেশন না এক্সাইটেড স্টেট হাইব্রিডাইজেশন। কি গ্রাউন্ড স্টেট হাইব্রিডাইজেশন মানে কি, ওকে এক্সাইটেড না করেই হাইব্রিডাইজেশন করা গেছে। যেরকম ধর নাইট্রোজেন, তার এখানে 2s এ লোন পেয়ার আছে এবং 2p তে এরকম ইলেকট্রন রয়েছে, অ্যামোনিয়া তৈরি করছিস তখন এরকম sp3 গেছিস। তাহলে এই যে হাইব্রিডাইজেশন হয়েছে, এই লোন পেয়ারটা অ্যাজ ইট ইজ থেকে গেছে, এগুলোর সাথে হাইড্রোজেন বন্ড করেছে, এরকম অ্যামোনিয়া তৈরি হয়েছে। এটাকে বলে গ্রাউন্ড স্টেট হাইব্রিডাইজেশন, কারণ কোনো ইলেকট্রনকে ট্রানজিশন করার দরকার পড়েনি, ইলেকট্রনকে তোলার দরকার পড়েনি। কিন্তু ধর তুই কার্বনের হাইব্রিডাইজেশন করছিস, এসে দুটো ইলেকট্রন আছে, এবারে পিতে এখানে আছে এখানে আছে, কিন্তু এই জায়গাটায় নেই, তো তুই কার্বনকে এক্সাইট স্টেটে এখান থেকে এখানে তুলে দিবি, তাহলে এরকম এই জায়গাটা থেকে এই জায়গায় চলে এলো। এবারে তুই এরকম হাইব্রিডাইজেশন করলি, sp3 হাইব্রিডাইজেশন করলি। এই যে হাইব্রিডাইজেশনটা করলি এটাকে বলে এক্সাইটেড স্টেট হাইব্রিডাইজেশন। তো কখনো কখনো কোনো কোনো ক্ষেত্রে জিজ্ঞাসা করে যে এক্সাইটেড স্টেট হাইব্রিডাইজেশন কি গ্রাউন্ড স্টেট হাইব্রিডাইজেশন। এবারে দেখ যে এখানে তুই তো বুঝতে পারলি যে কোনটা এক্সাইটেড স্টেট এবং কোনটা গ্রাউন্ড স্টেট। তো এখানে এক্সাইটেড স্টেট অবশ্যই এখান থেকে একটা ইলেকট্রন এই জায়গায় তোলা হবে, তোলার পরে এই তিনটে হলো। এবারে এদের মধ্যে এনার্জি গ্যাপ যেহেতু কম, তাই sp3 হাইব্রিড অ্যাটমিক অরবিটাল তৈরি হলো। এখানে এবারে কিভাবে শেপ চেঞ্জ হচ্ছে সেটা আমি তোকে দেখাই, যে সে ব্যাপারটা তুই বোঝার চেষ্টা কর। এখানে শেপ চেঞ্জের ব্যাপারটা এবার আমি তোকে দেখাই, sp3 তে দেখাই। sp3 তে কি আছে
না sp3 ভালো করে বোঝার চেষ্টা কর, এটা তুই নোট করবি। এইটা এখানে অরিজিনালি কি ছিল না টেট্রাহেড্রাল ছিল। এখানে লোন পেয়ার কত 0, বন্ড পেয়ার কত 4টে। তো এটা AB4 মলিকুলার টাইপ। এ কোন গ্রুপে থাকবে, এই এলিমেন্টটা কোন গ্রুপে থাকবে না লোন পেয়ার যেহেতু কিছু নেই তাই 2 × 0 + 4 + 10 মানে এটা 14 গ্রুপে থাকবে এবং এটা টেট্রাহেড্রাল শেপ হবে, টেট্রাহেড্রাল শেপ হবে। এবারে এর মধ্যে তুই একটা লোন পেয়ার এর মধ্যে দিয়ে দিবি, তাহলে কিরকম হয়ে গেল না এরকম হয়ে গেল, এর মাথায় একটা লোন পেয়ার চলে এলো। যেই লোন পেয়ার চলে এলো তখন আমি এখানে লিখবো লোন পেয়ার 1 বন্ড পেয়ার 3। এটা AB3 টাইপ মলিকিউল, তার পজিশন হবে 1 × 2 + 3 + 10 মানে এটা 13 নম্বর গ্রুপের কোনো 15 নম্বর গ্রুপের কোনো এলিমেন্ট হবে। তাহলে এটা যদি CH4 হয় অটোমেটিক্যালি এটা দেখবি যে NH3 নাইট্রোজেন 15 নম্বর গ্রুপে হয়ে গেল, 15 নম্বর গ্রুপে হয়ে গেল, এটা 15 নম্বর গ্রুপে কোনো এলিমেন্ট হবে। এইবারে এতে যদি তুই একটা লোন পেয়ার মারিস তাহলে এটা এরকম হবে। এবারে এইখানে একটা লোন পেয়ার, এখানে একটা লোন পেয়ার, তাহলে লোন পেয়ার 2 বন্ড পেয়ার 2 এটা AB2 টাইপ মলিকিউল হবে, এর পজিশন হবে 2 × 2 + 2 + 10 মানে 16 গ্রুপের এলিমেন্ট হবে। এখানে দেখতে পাবি ওয়াটার তার এক্সাম্পল হয়ে যাবে, ওয়াটার তার এক্সাম্পল হবে। এবারে তাতে যদি তুই এটা ভি শেপ হবে, এবারে তাতে যদি তুই আরো একটা লোন পেয়ার মারিস তাহলে এই একটা লোন পেয়ার, দুটো লোন পেয়ার এবং 3টে লোন পেয়ার হয়ে গেল। তাহলে লোন পেয়ার হয়ে গেল 3টে, বন্ড পেয়ার হয়ে গেল 1 এবং এটা AB টাইপ মলিকিউল। তো 3টে লোন পেয়ার মানে 3 × 2 প্লাস বন্ড পেয়ার 1 প্লাস 10 মানে এটা 17 নম্বর গ্রুপে এলিমেন্ট হবে। 17 নম্বর গ্রুপের যে এলিমেন্ট হবে, 17th গ্রুপের যে এলিমেন্ট হবে সেই এলিমেন্টের তুই এক্সাম্পল, তুই যে কোনো এক্সাম্পল 17 নম্বর গ্রুপ থেকে তুই নিতে পারিস যে 17 নম্বর গ্রুপের কি এক্সাম্পল, যেরকম ধর তুই ICL লিখতে পারিস, HF লিখতে পারিস। তো আমি তোকে দেখালাম। এবারে তুই একটা জিনিস চিন্তা কর, ধর তোকে খুব সিম্পল ইজি টাইপের যাচ্ছে, এবারে তোকে কিরকম কায়দা করে দিতে, ধর OH- এতে কি হাইব্রিডাইজেশন হয়েছে, এতে সেন্ট্রাল অ্যাটমের কি হাইব্রিডাইজেশন হয়েছে, দেখ OH- তোকে দিয়েছে। এবারে তুই বোঝার চেষ্টা কর জিনিসটা, OH-, এবারে OH- এটা এই ওটা এখন কোন গ্রুপের মতো আচরণ করবে, দেখ ওর মাথায় মাইনাস দেওয়া রয়েছে, তার মানে এটা 17 নম্বর গ্রুপের মতো আচরণ করবে, 17 নম্বর গ্রুপের মতো আচরণ করবে। কোথায় গেল, দাঁড়া এটা হারিয়ে গেল। এটা OH 17 নম্বর গ্রুপের মতো আচরণ করবে। তো 17th গ্রুপের যদি আচরণ করে তাহলে এই রকম ধরনের হবে, এটা OH- এই এক্সাম্পলের মধ্যে পড়ে যাবে। তাহলে OH- হচ্ছে কি না sp3 হাইব্রিডাইজেশন, OH- sp3 হাইব্রিডাইজেশন। এটা বুঝেছিস কি বুঝিসনি আমাকে বল, OH- হচ্ছে sp3 হাইব্রিডাইজেশন। হ্যাঁ স্যার বুঝেছি। বুঝেছি স্যার। হ্যাঁ স্যার বুঝেছি। বুঝতে পেরেছিস ব্যাপারটা, ক্লিয়ার লাগছে? আমি তোকে কয়েকটা এক্সাম্পল লিখে দিচ্ছি, দেখ AB4 টেট্রাহেড্রাল, তুই লিখতে পারিস CCl4, CF4, তুই লিখতে পারিস SiCl4, এসব তো লিখতেই পারিস। প্লাস দেখ কি লিখতে পারিস BF4-, কেন লিখছি মনে মনে তুই ভাব, BeF4 2-,
কেন লিখছি তুই ভাব, কেন 2 মাইনাস দিচ্ছি, কেন 1 মাইনাস দিচ্ছি, তুই মনে মনে জাস্ট চিন্তা কর। যদি কোনো কোশ্চেন তোর মনের মধ্যে অ্যারাইজ করে বি ও এইচ হোল 4 মাইনাস, কেন মাইনাস গুলো দিচ্ছি না, অরিজিনালি কার্বনের গ্রুপ, কিন্তু এই বোরন যখন আসছে তখন এক পিস মাইনাস দিয়ে দিলে কি হবে, ও কার্বনের গ্রুপে চলে যাবে। বেরিলিয়াম যখন দিয়েছি, ভালো করে খেয়াল করে দেখ, এই দেখ 2 মাইনাস, বেরিলিয়াম হচ্ছে কোন গ্রুপে আছে দেখ, দু ঘর ডান দিকে যেতে গেলে কি করতে হবে, একদম সিম্পল ব্যাপার, AB3 এরকম দেখ, NH3 PCl3 এসব তো লিখতেই পারি, আরো লিখতে পারি কি, এই দেখ CH3 মাইনাস লিখলাম। আরো খুব মজাদার ব্যাপার দেখ, H3O প্লাস, এটা ভীষণ ভীষণ হাইড্রোনিয়াম আয়ন। হাইড্রোনিয়াম আয়ন কি হয়েছে ভালো করে ভাব তুই। হাইড্রোনিয়াম আয়ন দেখ, অক্সিজেনের মাথায় প্লাস লিখেছি, অক্সিজেন কোথায় আছে, অক্সিজেন 16 নম্বর গ্রুপে আছে, কিন্তু এখানে কে থাকার কথা, এটা 15 নম্বর গ্রুপের এই এক্সাম্পল গুলো হওয়া উচিত, নাইট্রোজেন ফসফরাস। তো কার্বন থেকে ওই গ্রুপে যেতে পারে, মাইনাস দিতে হবে, অক্সিজেন থেকে ওই গ্রুপে আসতে পারে, প্লাস দিতে হবে। বাকি তো সারাউন্ডিং অ্যাটম যেরকম 3 কেন দিচ্ছিস সেরকম তো দিবি, সারাউন্ডিং অ্যাটম নিয়ে তো কোনো চিন্তা নেই, সারাউন্ডিং অ্যাটম তুই যা দিচ্ছিস তাই দিবি, ওই গ্রুপের মতো দিয়ে দিবি। তাহলে H3O প্লাস কিন্তু তোর sp3 হাইব্রিডাইজেশন। AB2 মলিকিউল দেখ কত সুন্দর ব্যাপার, যে তুই H2O তুই লিখতে পারিস, ঠিক আছে। এবার দেখ NH2 মাইনাস কেন লিখছি তুই ভাব, PH2 মাইনাস কেন লিখছি তুই ভাব, এটা হচ্ছে হ্যাঁ sp3 হাইব্রিডাইজেশন আমি বললাম। আচ্ছা এই এক্সাম্পলটা দেখ, এইটা তুই বুঝতে পারছিস কিনা, এইটাতে কতগুলো বন্ড করেছে বল, কতগুলো বন্ড করেছে, নাম্বার অফ সিগমা বন্ড, নাম্বার অফ পাই বন্ড, কতগুলো হয়েছে, নাম্বার অফ সিগমা বন্ড, নাম্বার অফ পাই বন্ড কটা হয়েছে? স্যার অপশন এ। একটা, দুটো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, বাকি 19টা তো তুই গুনলে পেয়েই যাবি। তাহলে দেখ সিগমা বন্ড পাই বন্ড খুব সহজেই তুই বুঝতে পারছিস যে কতগুলো সিগমা বন্ড হয়েছে, কতগুলো পাই বন্ড হয়েছে। এবারে শোন, এবারে দেখ এখানেও তুই কি করবি না, ঠিক এই জিনিসগুলো তুই বের করার চেষ্টা করবি। সেটা কি না, এখানে sp3 লিখবি, লোন পেয়ার কটা না, লোন পেয়ার হচ্ছে তোর এখানে চলে আসবে, প্রথমে 0 লিখবি, তারপরে বন্ড পেয়ার 4টে, বন্ড পেয়ার 4টে দিবি, মলিকুলার টাইপ AB4 করবি, জিওমেট্রি কতগুলো না, জিওমেট্রি হচ্ছে এখানে টেট্রাহেড্রাল করে দিবি, শেপটাও টেট্রাহেড্রালই রাখবি, এখানে এক্সাম্পল আমি অনেক বলেছি। এবারে sp3 করবি, এখানে একটা রাখবি, এখানে 3টে রাখবি, তারপরে sp3 এখানে 2টো রাখবি, এখানে তুই 2টো রাখবি, তারপরে sp3 রাখবি, এখানে 3টে রাখবি, এখানে একটা রাখবি, পরপর এক্সাম্পল গুলো তুই তৈরি করতে করতে যাবি, এরকম করে তোর প্র্যাকটিস হয়ে যাবে। এইবারে শোন পরের হাইব্রিডাইজেশন sp3d, sp3d হাইব্রিডাইজেশনে এবার তুই যখন যাচ্ছিস, sp3d হাইব্রিডাইজেশনে যখন তুই যাচ্ছিস তখন কি হচ্ছে না, একটা s, 3টে p আর একটা d, একটা s, 3টে p, একটা d। এবারে প্রশ্নটা হচ্ছে যে এই হাইব্রিডাইজেশনটা কিন্তু আর অন্য হাইব্রিডাইজেশনের মতো নয়, ব্যাপারটা বোঝার চেষ্টা কর। সেটা হচ্ছে যে তুই কি করবি না, ধর আমি তোকে বললাম যে sp3d এটা হচ্ছে তোর কি না n-1 d হতে পারে, মানে dz² হতে পারে, অথবা ndz² হতে পারে। কারণ এই যে 4টে যে অরবাইটাল, সেই 4টে অরবাইটাল, 5টা অরবাইটাল কি কি, একটা তো দেখ, একটা হচ্ছে তোর নরমালি যেটা, সেটা হচ্ছে যে s, যদি তুই 3s বলিস তাহলে 3s, 3p সেটা px, py, 4p 4p, 5p 5p, 6p 6p, 7p 7p, 8p 8p, 9p 9p, 10p 10p, 11p 11p, 12p 12p, 13p 13p, 14p 14p, 15p 15p, 16p 16p, 17p 17p, 18p 18p, 19p 19p, 20p 20p, 21p 21p, 22p 22p, 23p 23p, 24p 24p, 25p 25p, 26p 26p, 27p 27p, 28p 28p, 29p 29p, 30p 30p, 31p 31p, 32p 32p, 33p 33p, 34p 34p, 35p 35p, 36p 36p, 37p 38p, 39p 39p, 40p 40p, 41p 41p, 42p 42p, 43p 44p, 45p 46p, 47p 47p, 48p 48p, 49p 49p, 50p 50p, 51p 51p, 52p 52p, 53p 53p, 54p 54p, 55p 55p, 56p 56p, 57p 57p, 58p 58p, 59p 59p, 60p 60
পিজেড, তিনটে হয়ে গেল। আর কি না 3d/z²। এটাতে যখনই তোর এই হাইব্রিডাইজেশনটা হবে তখনই কিন্তু তোকে dz² এই প্লেনটা নিতে হবে, কারণ এক্স ওয়াই প্লেনে থাকবে, আর আরেকটা হচ্ছে পারপেন্ডিকুলার প্লেনে হবে। কেন কেন ভালো করে জিনিসটা বোঝার চেষ্টা কর। অ্যাকচুয়ালি sp3d এটা অ্যাকচুয়ালি sp2 প্লাস pd হাইব্রিডাইজেশন। কি করে এটা সম্ভব আগে আমার কথাটা ভালো করে বোঝার চেষ্টা কর। সেটা হচ্ছে যে sp2 আর pd হাইব্রিডাইজেশন কেন না, sp2 হচ্ছে এখানে তোকে ধরতে হবে যে s আর px আর py এটা একটা প্লেন, s আর px py এটা একটা প্লেন, আর আরেকটা হচ্ছে pz আর dz² এটা আরেকটা ডিফারেন্ট প্লেন, এটা পারপেন্ডিকুলার। এর যদি হাইব্রিডাইজেশনটার স্ট্রাকচারটা তুই দেখিস তাহলে স্ট্রাকচারটা কিরকম হচ্ছে, এরকম ট্রায়াঙ্গুলার বাইপিরামিডাল এরকম ধরনের স্ট্রাকচার হচ্ছে। দেখ এই পরের ছবিটা দেখ, তাহলে বুঝতে পারবি এর স্ট্রাকচারটা হচ্ছে এরকম। এ দেখ ট্রায়াঙ্গুলার বাইপিরামিডাল, মানে এই রকম করে এই উপরে নিচে। তো এই যে নিচের যে তিনটে অরবিটাল, এই যে তিনটে হতে পারে এটা sp3d, এটা হতে পারে, কিন্তু sp3d এর মধ্যে এই যে তিনটে বন্ড, ধর এ এ এ, এই তিনটে বন্ড কিন্তু সব কি, এগুলো হচ্ছে sp2 করে, এগুলো হচ্ছে sp2, আর উপরে এবং নিচে যেটা রয়েছে এগুলো হচ্ছে কি না পিডি, এগুলো হচ্ছে পিডি, এই পার্টগুলো হচ্ছে পিডি হাইব্রিডাইজেশন। কারণ এটা যে প্লেনে রয়েছে, এই নিচের যে প্লেনে রয়েছে এটা হচ্ছে একটা পার্টিকুলার প্লেন, ধর এক্স ওয়াই প্লেন, পিডিটা হচ্ছে কি না ওর পারপেন্ডিকুলার প্লেন, মানে এক্স ওয়াই এর যে পারপেন্ডিকুলার প্লেন আছে সেই প্লেনেই কিন্তু এই পিডিটা রয়েছে, কারণ দুটোই জেড অ্যাক্সিস বরাবর, পিজেড আর dz² দুটোই কিন্তু ওর পারপেন্ডিকুলার প্লেন বরাবর রয়েছে। সেই জন্যে যখনই কিন্তু এই বন্ডিংটা হবে সেটাতে কি না দু রকমের হাইব্রিডাইজেশন এখানে রয়েছে, একটা হচ্ছে s আর px আর py, এটা মিলিয়ে কি হয়ে গেল না এটা sp2, এটা হচ্ছে xy প্লেনে, আর একটা হচ্ছে কি না pz প্লাস dz², এটা হচ্ছে কি না এটা হচ্ছে পিডি, এটা হচ্ছে ওর পারপেন্ডিকুলার প্লেন, মানে হচ্ছে জেড অ্যাক্সিস বরাবর, এই দুটো মিলিয়ে হচ্ছে তোর এই হাইব্রিডাইজেশনটা। এখানে অ্যাঙ্গেলের কি অবস্থা, এখানে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে কতগুলো আছে দেখ, এটা তো sp2 হলে অ্যাঙ্গেল কত হয় 120 ডিগ্রি। তাহলে এখানে কি কি অ্যাঙ্গেল রয়েছে না 120 ডিগ্রি অ্যাঙ্গেল রয়েছে, কতগুলো না তিনটে, এই একটা এই একটা এই একটা, তিনটে হচ্ছে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে। আর বাকি এই উপরের নিচে, উপরে একটা বি বলে আছে, এখানে একটা বি বলে আছে, তো উপরে নিচের সাথে কতগুলো আছে না একটা, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, তিনটে 90 ডিগ্রি, আবার নিচ থেকেও এরকম তিনটে 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রিতে কতগুলো অ্যাঙ্গেল আছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল কতগুলো আছে না সেটা হচ্ছে তোর কটা, ছটা। এখানে ছটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বন্ড রয়েছে, আর তিনটে হচ্ছে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে বন্ড রয়েছে। তাহলে একটা জিনিস ভেবে দেখ যে এই যে হাইব্রিডাইজেশনটা তুই দেখছিস, এই হাইব্রিডাইজেশনটা কিন্তু আসলে দুটো হাইব্রিডাইজেশন, একটা হচ্ছে sp2
আর একটা হচ্ছে পিডি, এই দুটো মিলিয়ে এই হাইব্রিডাইজেশনটা হচ্ছে। sp2 হাইব্রিডাইজেশন আর পিডি হাইব্রিডাইজেশন, এই দুটো মিলিয়ে কিন্তু এই হাইব্রিডাইজেশনটা আসছে। এবং সেখানে দু রকমের বন্ড হচ্ছে। এই যে উপরে নিচের যে বন্ডগুলো, উপরে নিচের যে বন্ডগুলো, এই বন্ডগুলোকে কি বলে? অ্যাক্সিয়াল বন্ড। আর নিচের গুলোকে কি বলে? ইকুয়েটোরিয়াল বন্ড। নিচের গুলো হচ্ছে ইকুয়েটোরিয়াল বন্ড, আর উপরে নিচে হচ্ছে অ্যাক্সিয়াল বন্ড। আর নিচের যে তিনটে বন্ড আছে সেগুলোকে বলে ইকুয়েটোরিয়াল বন্ড। তো ইকুয়েটোরিয়াল বন্ড সবসময় কি হয় না, তাতে এস ক্যারেক্টার বেশি। দেখ sp2 তো, তার মধ্যে এস ক্যারেক্টার বেশি। আমি তোকে ডিটেলে বলছি। এই দেখ যে এইখানে যে যতগুলো বন্ড আছে তুই দেখতে পাচ্ছিস, এই প্রত্যেকটা প্রথমটাতে দেখ কোনো লোন পেয়ার নেই, ফার্স্টেরটায় কোনো লোন পেয়ার নেই। কিন্তু যখনই লোন পেয়ার থাকবে, লোন পেয়ারটা কোথায় থাকবে না, লোন পেয়ার অলওয়েজ টেকস পজিশন ইন ইকুয়েটোরিয়াল। লোন পেয়ারটা এরকম 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 আছে, তো লোন পেয়ারটা সবসময় কোথায় যাবে? এই পজিশন গুলোতেই লোন পেয়ার গুলো আসার চেষ্টা করবে। কারণ ওই জায়গা হচ্ছে কি না, sp2 মানে এস ক্যারেক্টার হাই। এস ক্যারেক্টার যত হাই হবে তত ইলেকট্রনকে ধরে রাখতে পারবে। কিন্তু এই উপরে বা নিচের দিকে সবসময় কি যাবে না, ইলেকট্রোনেগেটিভ অ্যাটম। এই উপরে বা নিচে ইলেকট্রোনেগেটিভ অ্যাটম যাবে। ইলেকট্রোনেগেটিভ অ্যাটম যেখানে এস ক্যারেক্টারটা কম সেখানে ইলেকট্রোনেগেটিভ অ্যাটম যাবে। ইলেকট্রোনেগেটিভ অ্যাটম সবসময় যেখানে এস ক্যারেক্টার বেশি সেখানে যাবে না, যেখানে এস ক্যারেক্টার কম। কারণ লোন পেয়ারকে বলা হয় ইলেকট্রো পজিটিভ, আর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম তো ইলেকট্রোনেগেটিভ অ্যাটম। সবসময় ইলেকট্রোনেগেটিভ অ্যাটম চেষ্টা করবে যে গেটার যেটা ও তো নেগেটিভ মানে রিপালশন হয়ে যাবে, তো রিপালশনটাকে যদি কমাতে হয় তাহলে ওকে কি করতে হবে না, একটু দূরে যেতে হবে। দূরে যাওয়া মানে কি, অ্যাক্সিয়াল বন্ড লেন্থ অলওয়েজ গ্রেটার দেন ইকুয়েটোরিয়াল বন্ড লেন্থ। ইকুয়েটোরিয়াল বন্ড লেন্থের চাইতে অ্যাক্সিয়াল বন্ড লেন্থটা সবসময়তেই কি হয় না, অ্যাক্সিয়াল বন্ড লেন্থ বড় হয়। কারণ ওখানে পি আর ডি আছে, আর ইকুয়েটোরিয়াল বন্ডে sp2 আছে। তো sp2 তে বন্ড লেন্থ ছোট, আর ইকুয়েটোরিয়াল বন্ডে বন্ড লেন্থ বড়। তো সবসময় ইলেকট্রোনেগেটিভ অ্যাটম চায় কম রিপালশন হওয়ার জন্য ও কি করে না, যেটার বন্ড লেন্থ বেশি সেখানেই কিন্তু ও সবসময় যাওয়ার চেষ্টা করবে। এবং যার জন্য সবসময় দেখা যায় যে, ধর আমি তোকে এরকম ভাবে একটা ছবিতে দেখাচ্ছি, ধর এরকম আছে, এর ভিতরে এরকম বন্ড আছে। তো এই বন্ড লেন্থটা হয়তো এক্স, আর এইখানের বন্ড লেন্থটা এখানে ধর এ বি বি এইসব রয়েছে। তো এই বন্ড লেন্থটা হচ্ছে ওয়াই। তো সবসময় এটা মনে রাখবি যে ওয়াই অলওয়েজ গ্রেটার দেন এক্স। ওয়াই কিন্তু সবসময় এক্স এর চাইতে বেশি হবে, মানে অ্যাক্সিয়াল বন্ড লেন্থ সবসময় গ্রেটার হবে ইকুয়েটোরিয়াল বন্ড লেন্থের চাইতে। এই ব্যাপারটা বুঝেছিস কি বুঝিসনি? sp3d হাইব্রিডাইজেশন সেটা কিন্তু আসলে sp2 আর pd হাইব্রিডাইজেশন মিলিয়ে। তো এই ব্যাপারটা বোঝা গেছে না বোঝা যায়নি, আমাকে এটা বল। ইজ ইট ক্লিয়ার? বুঝেছি। তাহলে সিম্পল ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে এখানে দুটো প্লেন আছে। একটা প্লেনে কিন্তু ভিতরের যে তিনটে অ্যাটম, সেই তিনটে অ্যাটম থাকছে, যেটা কিনা এক্স ওয়াই প্লেন যদি তুই ধরিস, এক্স ওয়াই প্লেন, আর তার পারপেন্ডিকুলার হচ্ছে জেড প্লেন। সেই জন্যে
ডি জেড স্কোয়ার আর পি জেড এই দুটো হচ্ছে পারপেন্ডিকুলার প্লেনে থাকছে, আর একই প্লেনে হচ্ছে এক্স ওয়াইটা থাকছে। এইটুকু জাস্ট ডিফারেন্স। ডিফারেন্স হচ্ছে এই জায়গাটাই, সেটা তুই খেয়াল করবি, কারণ অন্য সব জায়গায় সব বন্ডগুলোই একই রকমের হয়। sp3 মানে সবই sp3, কিন্তু sp3d মানে সবগুলো কিন্তু sp3d নয়। এগুলো কিন্তু কখনোই পুরোপুরি মিক্স আপ হয় না। ডি এর এনার্জির সাথে অনেক সময় এস এবং পি এর এনার্জিটা ম্যাচ করে না টোটালি, সেই জন্যে পুরোপুরি মিক্সিং আপ হয় না। এখন দেখ যে আমরা এখানে sp3d, সেখানে দেখ যে এখানে ট্রাইগোনাল বাইপিরামিডাল, কোনো লোন পেয়ার নেই এখানে। লোন পেয়ার কি 0, বন্ড পেয়ার কটা 5টা। তো এ কোন গ্রুপের এলিমেন্ট হবে তুই বুঝতেই পারবি, কারণ লোন পেয়ার 0, বন্ড পেয়ার 5টা, মানে 5 + 10 মানে এটা 15th গ্রুপের এলিমেন্ট হবে। এবারে যেই একটা তুই লোন পেয়ার দিয়ে দিবি, এটা সিস স্ট্রাকচার হয়ে যাবে, সিস। তো সিস কোন গ্রুপের এলিমেন্ট হবে বোঝাই যাচ্ছে যে একটা যেই লোন পেয়ার হবে তখন 1 × 2 প্লাস 4টে বন্ড পেয়ার প্লাস 10, মানে এটা 16 নম্বর গ্রুপের এলিমেন্ট হবে। দুটো লোন পেয়ার যখন থাকবে টি শেপ স্ট্রাকচার হবে। টি শেপ স্ট্রাকচারটা এটা কোথায় থাকবে বোঝাই যাচ্ছে যে টি শেপ স্ট্রাকচারটা, সেখানে দুটো লোন পেয়ার 2 × 2 প্লাস 3টে বন্ড পেয়ার, তাহলে এটা প্লাস 10, মানে এটা 17 নম্বর গ্রুপের কোনো এলিমেন্ট হবে। আর এইখানে যখন 3টে লোন পেয়ার আছে, তাহলে 3 × 2 দুটো বন্ড পেয়ার প্লাস 10, মানে 18 নম্বর গ্রুপের এই এলিমেন্টটা হবে। 18 নম্বর গ্রুপের এই এলিমেন্টটা হবে। এগুলো সমস্ত তুই এক্সাম্পল তুই তৈরি করতে পারিস, কোনো অসুবিধার কিছু নেই। 18 নম্বর গ্রুপে যেরকম আমি এটা বলে দিতে পারি যে 18 নম্বর গ্রুপে যেরকম XeF2 হবে, কি ICl2- এটা হবে, কিংবা I3- এটা হবে, এরকম যে 3টে লোন পেয়ার, দুটো বন্ড পেয়ার, এরকম করে sp3d হাইব্রিডাইজেশনের সমস্ত এগুলো হতে থাকবে। তো কে কোন গ্রুপের হবে, কতগুলো করে ম্যাক্সিমাম লোন পেয়ার থাকতে পারে সেটা আমি তোকে বললাম। এবারে দেখ তোকে একটা জিনিস বলবো, সেটা হচ্ছে কি, খুব গুরুত্বপূর্ণ, আমাদের নিটের জন্য গুরুত্বপূর্ণ, আমাদের তেমনি বোর্ড সেটা দরকারই নেই। সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে যে এখানে দেখ যে এখানে আমি তোকে একটা বেন্টস রুল বলে একটা রুলের কথা বলছি। বেন্টস রুল সেটা কি আমি তোকে একটু বলছি, এখানে তো তুই এটাকে পূরণ করবি। বেন্টস রুল ব্যাপারটা কি আমি তোকে একটু বলি, তাহলে তুই বুঝতে পারবি। আমি তোকে কি বলেছি আগে, তুই এই sp3d হাইব্রিডাইজেশন সম্পর্কে সেটা আগে শুন। আমি তোকে কি বলেছি না, sp3d হাইব্রিডাইজেশন সেটা sp2 প্লাস pd হাইব্রিডাইজেশন মিলিয়ে। তো sp2 বন্ড গুলো কি ইকুইটোরিয়াল বন্ড, আর pd বন্ড গুলো কি না, এগুলো হচ্ছে অ্যাক্সিয়াল বন্ড। তো এখন সমস্যাটা হচ্ছে যে এর এস ক্যারেক্টার বেশি, এর এস ক্যারেক্টার নেই, 0 এস ক্যারেক্টার প্রায় নেই বললেই চলে। তো বেন্ট কি বলেছিলেন না, এই যে বেন্ট যে রুল, বেন্ট কি বলেছিলেন, বেন্ট এ কথা বলেছেন যে যদি একটা কম্পাউন্ডে মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম অলওয়েজ টেক্স দ্য পজিশন ইন axial
মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম সে কিন্তু সবসময় অ্যাক্সিয়াল পজিশনে থাকবে। এই জায়গায় মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম। আর লোন পেয়ার সে সব সময় কোথায় থাকবে না, লোন পেয়ার সব সময় সে থাকবে যেখানে এস ক্যারেক্টার বেশি, মানে কি না ইকুয়েটোরিয়াল পজিশনে কিন্তু সব সময় লোন পেয়ারটা থাকবে। কথার কথা যে ধর PCl3F2 এই মলিকিউলটার কথা বলছি, এবারে সেটা sp3 ডিহাইব্রিডাইজেশন। তো sp3 ডিহাইব্রিডাইজেশন যদি হয় তাহলে এখানে কিরকম ভাবে থাকবে না, ইকুয়েটোরিয়াল বন্ড বেশি ইলেকট্রোনেগেটিভ উপরে নিচে থাকবে। এগুলো হচ্ছে বেশি ইলেকট্রোনেগেটিভ। এই ফ্লুরিন গুলো সেগুলো কোন পজিশনে থাকবে না, সেগুলো অ্যাক্সিয়াল পজিশনে থাকবে সব সময়। আর লেস ইলেকট্রোনেগেটিভ যেগুলো সেগুলো কিন্তু ইকুয়েটোরিয়াল পজিশনে থাকবে, যেটা বেন্টসের যে রুল সেই রুল অনুযায়ী আমি তোকে বলছি। ধর তুই SOF4 এই মলিকিউলটা, এতে এটাও এই একই রকমের স্ট্রাকচার। তো এখানে কি হবে না, মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম উপরে নিচে থাকবে। অক্সিজেন কিন্তু কখনোই উপরে যাবে না, এই নিচেতেই কিন্তু মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম মাথায় থাকবে। তারপরে যদি এক্সট্রা হয় তাহলে এখানে থাকবে, কিন্তু উপরে নিচেতেই মেনলি থাকবে। এখন এই উপরে নিচে থাকার ফলে কিরকম ধরনের কোশ্চেন দেয় বা কি এখানে সমস্যাটা কি প্রবলেম হতে পারে বা কি হতে পারে, এটা কি অন্য কোনো ক্ষেত্রে এফেক্ট করতে পারে বেন্টস রুলটা? আমি তোকে বলছি অন্য ক্ষেত্রেও এটা এফেক্ট করতে পারে। কিরকম আমি তোকে এটা মুছে দিচ্ছি, আমি তোকে এখানে দেখাচ্ছি। ধর তোকে একটা মলিকিউল বলা হলো CF4, আমার কথাটা শুন, CF4 বলে মলিকিউল বলা হলো। তো কার্বনের সাথে এরকম ধর 4টে ফ্লুরিন আছে। তো এটা কি হাইব্রিডাইজেশন না sp3 হাইব্রিডাইজেশন। এর বন্ড অ্যাঙ্গেল কত না, এখানে 25% সব এস ক্যারেক্টার। বন্ড অ্যাঙ্গেল কত 109 ডিগ্রি 28 মিনিট। এটা নিয়ে কোনো বক্তব্য নেই, সবই ফ্লুরিন আছে, ফ্লুরিন আছে, ফ্লুরিন আছে, ফ্লুরিন আছে। এইবারে ধর আমি একটা এরকম মলিকিউল নিলাম, এই ফ্লুরিন দিলাম, এই হাইড্রোজেন দিলাম, এই হাইড্রোজেন দিলাম, এই হাইড্রোজেন দিলাম, এরকম দিলাম। তো এবারে আমি তোকে বলছি যে এই যে 4টে অরবিটাল আছে, এই একটা, এই একটা, এই একটা আর এই একটা, এতে কিন্তু সবগুলোতেই 25% এস ক্যারেক্টার থাকবে না, প্রত্যেকটাতে 25% এস ক্যারেক্টার থাকবে না। এই যে ফ্লুরিন যে অরবিটালটায় রয়েছে এর এস পার্সেন্টেজ কম হবে, করসপন্ডিংলি এগুলোতে এস ক্যারেক্টার বেশি হয়ে যাবে। এস ক্যারেক্টার এগুলোতে বেশি হবে। ফ্লুরিন যে অরবিটালে থাকবে, ইলেকট্রোনেগেটিভ অ্যাটম যে অরবিটালে থাকবে তার এস ক্যারেক্টার কম হবে, কারণ ইলেকট্রোনেগেটিভ অ্যাটম লেস এস ক্যারেক্টার পছন্দ করে, দূরে থাকতে পছন্দ করে। তো তাহলে এই বন্ডের এস ক্যারেক্টার কম হবে। তাহলে ধর আমি বললাম যে এই বন্ড অ্যাঙ্গেলটা হচ্ছে ধর θ1, আর হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন এই বন্ড অ্যাঙ্গেলটা হচ্ছে θ2। এক মিনিট, না হয়নি, দেখো এই বন্ড অ্যাঙ্গেলটা হচ্ছে θ1, এই বন্ড অ্যাঙ্গেলটা হচ্ছে θ2। এখন আমাকে বল যে θ1 আর θ2 এটা বেশি
নাকি θ2 θ1 এর চাইতে বেশি? কথা প্রশ্নটা বুঝেছিস না প্রশ্নটা বুঝিসনি? স্যার দুটো একই হইল না? আমি জিজ্ঞাসা করছি, এক হলে এক হবে। না, θ1 গ্রেটার দ্যান θ2 হলো। আমি আমি এরকম এঁকেছি, এখানে দিয়েছি ফ্লুরিন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন। এটা বলেছি θ1, এটা বলেছি θ2। তো θ1 আর θ2 এর মধ্যে রিলেশনশিপ কি? কোনটা বেশি কোনটা কম, বা দুটো সমান হলেও সেটাও বলতে পারিস। তো কি বলছিস দেবাদিদা, কি বলছিস? θ1 গ্রেটার দ্যান θ2। θ1 ও বলেছে যে θ2 গ্রেটার দ্যান θ2। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে এই যে বন্ডটা এর এস ক্যারেক্টার লো, কিন্তু এইখানে যে বন্ডগুলো আছে তাদের কিন্তু এস ক্যারেক্টার হাই। যে বেশি ইলেকট্রোপজিটিভ হয় তাদের এস ক্যারেক্টার হাই হয়। যত এস ক্যারেক্টার বেশি হয়, এস হচ্ছে কি না, এস হচ্ছে বেশি ইলেকট্রন ডেনসিটি। এসে থাকলে কি হয় না, সে রিপেল করে বেশি, মানে একে অপরকে রিপালশনটা বেশি হয়। এটা ধর একটা এস ক্যারেক্টার, এটা এস ক্যারেক্টার বেশি, রিপালশনটা বেশি হবে। মানে কি না, এইখানের বন্ড অ্যাঙ্গেলটা বেশি হবে, মানে θ1 গ্রেটার দ্যান θ2 হবে না, θ2 গ্রেটার দ্যান θ1 হবে। θ2 গ্রেটার দ্যান θ1 হবে। যে বন্ডের এস ক্যারেক্টার বেশি হয় সেই বন্ডের বন্ড অ্যাঙ্গেল বেশি হয়। ধর sp3, sp2, sp, এস ক্যারেক্টার এটা 25%, 109 ডিগ্রি অ্যারাউন্ড, এস ক্যার 33%, 120 ডিগ্রি, এস ক্যারেক্টার 50%, 180 ডিগ্রি। তো বোঝাই যাচ্ছে যে এস ক্যারেক্টার যে বন্ডের বাড়বে সেইখানের বন্ড অ্যাঙ্গেলটা কিন্তু কি হবে, বন্ড অ্যাঙ্গেলটা বেশি হবে। বেশি। হ্যাঁ, হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন এই বন্ড অ্যাঙ্গেলটা বেশি হবে। কথাটা ইজ ইট ক্লিয়ার অর নট ক্লিয়ার স্যার। ক্লিয়ার? আচ্ছা, এবারে আমি তোকে বলছি যে যদি এমনটা হয়, কার্বন, এটা নিটের কোশ্চেন, আমি তোকে দেখাচ্ছি। এরকম θ1, θ2, θ3, θ4, এদের মধ্যে অর্ডার কি হবে? θ1, θ2, θ3, θ4 এর অর্ডার কি হবে? কোন বন্ড অ্যাঙ্গেলটা সব থেকে বড়, তারপরে কোনটা, তারপরে কোনটা? স্যার সব থেকে বড় তো θ3 হবে, হ্যাঁ স্যার। তারপরে হবে θ2 বা θ1। θ সব থেকে ছোট হচ্ছে θ1, তারপরে তারপরে θ2, θ4 একই হবে, হ্যাঁ তারপরে θ3 হবে। ঠিক আছে? তো আমি তোকে একটা বলে দিতে পারি, তুই নোট করে রাখবি, পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার বাই পার্সেন্টেজ অফ পি ক্যারেক্টার ইজ প্রপোর্শনাল টু বন্ড অ্যাঙ্গেল। বন্ড অ্যাঙ্গেলের সাথে এটা প্রপোর্শনাল। যত এস ক্যারেক্টার বাড়ে বন্ড অ্যাঙ্গেল বাড়ে, যত পি ক্যারেক্টার বাড়ে বন্ড অ্যাঙ্গেল কমে। এটা তুই মনে রাখলে এই ব্যাপারটা কিন্তু হয়ে যাবে, খুব সহজেই তুই বুঝতে পারবি। তো আমি তোকে এই পার্টিকুলার বিষয়টা আমি তোকে বললাম। আরো একটা কোশ্চেন আমি দেখাচ্ছি, আমি পরের দিনকার অনেকগুলো কোশ্চেন আমি তোকে দেব। আমি তোকে একটা কোশ্চেন দেখাচ্ছি, নিটেরই কোশ্চেন, এরকম ধরনেরই কোশ্চেন এসছে। সেটা হচ্ছে যে কার্বনের সাথে
এরকম আছে, এই বন্ড লেন্থটা হচ্ছে এক্স অ্যাংস্ট্রম, আর ফ্লুরিন আছে এইচ আছে, এইচ আছে, ফ্লুরিন আছে, এইচ আছে, এইচ আছে, এটা হচ্ছে ওয়াই অ্যাংস্ট্রম। তো এখন প্রশ্ন হচ্ছে যে এক্স গ্রেটার দ্যান ওয়াই, নাকি ওয়াই গ্রেটার দ্যান এক্স, নাকি এক্স ইকুয়ালস টু ওয়াই। কি মনে হয়? দেখ এখানে তো সব হাইড্রোজেন আছে, তাই এটা sp3 হাইব্রিডাইজড অরবিটাল, এটাও sp3 হাইব্রিডাইজড অরবিটাল। তো তাদের মধ্যে যে বন্ড হয়েছে, কিন্তু এখানে ফ্লুরিন থাকার জন্য কি হয়েছে না, এই বন্ডটাতে কিন্তু এস ক্যারেক্টার কি হয়ে গেছে না, এস ক্যারেক্টার কমে গেছে। অবভিয়াসলি এই বন্ডগুলোতে দুটো বন্ডে কিন্তু এস ক্যারেক্টার বেশি, মানে অবভিয়াসলি এই কার্বনের উপরে কিন্তু ওভারঅল এস ক্যারেক্টার বেশি আসছে। এদিকেও তাই, যে এখানে এস ক্যারেক্টার কমেছে, তো এই দিকের গুলোতে এস ক্যারেক্টার বেড়েছে, তার ফলে ওভারঅল এই কার্বনের অরবিটালের উপরেই কিন্তু এস ক্যারেক্টার বেশি। তো যত এস ক্যারেক্টার বেশি হয় তত কি হয় না, এস ক্যারেক্টার বেশি মানেই হচ্ছে বন্ড লেন্থ কমে যাওয়া। যত এস ক্যারেক্টার বাড়ে, এস ক্যারেক্টার ইনক্রিজ করে, বন্ড লেন্থ ডিক্রিজ করে। তো সেদিক থেকে দেখতে গেলে এক্স গ্রেটার দ্যান ওয়াই হবে, কারণ কার্বনের উপরে এস ক্যারেক্টার বাড়ছে, ওভারঅল এস ক্যারেক্টার বাড়া মানে অবভিয়াসলি বন্ড লেন্থটা কমে যাওয়া, কিন্তু ওটাতে তা হয়নি যেখানে শুধু হাইড্রোজেন আছে। এগুলো সবই বেন্টস রুলের অ্যাপ্লিকেশন। কথা বুঝেছিস না বুঝিসনি? বুঝেছি স্যার। তো এই একই কারণে NH3 আর NF3 মধ্যে অ্যামোনিয়া ভালো বেস, কিন্তু NF3 ভালো বেস নয়। এটা অ্যামোনিয়ার মাথায় লোন পেয়ার আছে, আর এখানেও নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার আছে, এখানেও লোন পেয়ার আছে। কিন্তু বেসিক্যালি ব্যাপারটা হয় এটা, যে এখানে ফ্লুরিন থাকার জন্যে এস ক্যারেক্টার কমে যায় এবং নাইট্রোজেনের ওপরে এস ক্যারেক্টার বেড়ে যায়। এস ক্যারেক্টার বেড়ে যাওয়া মানে ইলেকট্রন অনেক ভালো ধরে রাখে, ইলেকট্রনটা ছাড়তে চায় না, এবং ইলেকট্রনটা যেহেতু ছাড়তে চায় না সেই জন্যে নাইট্রোজেনের কিন্তু অবভিয়াসলি নাইট্রোজেনের দেখা যায় যে ইলেকট্রন দেওয়ার ক্যাপাসিটিটা এখানে কিন্তু কম হয়। যেখানে হাইড্রোজেন থাকে এস ক্যারেক্টারের এরকম কোনো প্রবলেম নেই, যেটা sp3 হাইব্রিড অরবিটাল, এটা sp3 ক্যারেক্টারই থাকে এবং এ সবাইকে ইলেকট্রন দিতে পারে, ইলেকট্রন দেওয়ার ক্ষমতা রয়েছে। তো এটা কিন্তু একটা বড় ডিফারেন্স, যে অ্যামোনিয়া এবং NF3 হাইব্রিডাইজেশন সবসময় ভাববি না যে sp3 হয়ে গেলেই ওরকম হয়। ইলেকট্রোনেগেটিভ, ইলেকট্রোপজিটিভ এইসব অ্যাটমের উপর কিন্তু এসব ভ্যারি করে। তো আমি তোকে একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে
বেরি সিউডো রোটেশন এটাকে বলে, বেরি সিউডো রোটেশন। এই বেরি সিউডো রোটেশন এটা দিয়ে কোশ্চেন দেয়, কি জিনিসটা আমি তোকে বলছি সেটা হচ্ছে যখন তুই PF5 এর ফসফরাস আর ফ্লুরিনের বন্ড লেন্থ মাপবি, সেই বন্ড লেন্থটা সব সেম হবে, কিন্তু যখন PCl5 এ বন্ড লেন্থ মাপবি PCl, তখন কিন্তু সেটা সেম হবে না। কেন এমনটা হয়? আসলে ফসফরাস যখন ক্লোরিনের সাথে বন্ড থাকে, তখন সেই ক্লোরিনের সাথে যে বন্ড করেছে সেই বন্ডে দেখা যায় যে দুটো বন্ড অ্যাক্সিয়াল, তাহলে অ্যাক্সিয়াল বন্ড লেন্থ গ্রেটার, আর তিনটে হচ্ছে কি ইকুইটোরিয়াল। ইকুইটোরিয়াল বন্ড স্মলার, কারণ এস ক্যারেক্টার বেশি, আর অ্যাক্সিয়াল বন্ড হচ্ছে পিডি। পিডি মানে হচ্ছে সেখানে এস ক্যারেক্টার নেই, তো এই বন্ডগুলো গ্রেটার। সেই জন্য PCl5 এ যখন করা হয় তখন সব বন্ড লেন্থ গুলো সেম আসে না, মানে এক হয় না, দুটো বড় হয় তিনটে ছোট হয়। কিন্তু PF5 এ হ্যালো কি হলো, দাঁড়াও, তো PF5 এ কি হলো না, PF5 এ যেটা হলো সেটা হচ্ছে যে এ কন্টিনিউয়াসলি কি করে না, তার যে বন্ড গুলো আছে অ্যাক্সিয়াল বন্ড ইকুইটোরিয়াল, এখানে একটা ছবি দেখানো হচ্ছে যে ফ্লুরিনের মাস অত বেশি নয়, সেই জন্য ফ্লুরিন কি হয় না অ্যাক্সিয়াল থেকে ইকুইটোরিয়াল, আবার ইকুইটোরিয়াল থেকে অ্যাক্সিয়াল, এরকম হতে থাকে, আস্তে আস্তে চেঞ্জ হয়, বারবার এটা চেঞ্জ হয়। আমি তোকে ছবিটা দেখাচ্ছি, এটা হচ্ছে এরকম ভাবে বারবার চেঞ্জ হয়, যে যেগুলো ইকুইটোরিয়াল ছিল সেগুলো চেঞ্জ হয়ে অ্যাক্সিয়ালে চলে আসে। অ্যাক্সিয়াল এটা এর ফ্রিকোয়েন্সিটা হচ্ছে কি না 10⁻12 হার্জ, মানে 1 সেকেন্ডে 10⁻12 বার এটা হতে থাকে। একে বলে বেরি সিউডো রোটেশন। বেরি সিউডো রোটেশন, BERRY PSUDO রোটেশন। বেরি সিউডো রোটেশন হওয়ার জন্য কি হয় না, প্রত্যেকটা বন্ড লেন্থ আলটিমেটলি অ্যাভারেজে একই চলে আসে, কারণ এটা মাঝখানে এটা স্কোয়ার পিরামিডাল স্ট্রাকচার হয়, স্কোয়ার পিরামিডাল স্ট্রাকচার হয়ে গিয়ে আবার এই স্ট্রাকচারে চেঞ্জ হয়, যে কারণে এই জিনিসটা হয়। এটা কি তুই বুঝতে পেরেছিস? এটা কি বোঝা গেছে যে PF5 এ কিন্তু এই জিনিসটা হয়, কিন্তু PCl5 এ এই জিনিসটা হয় না। দুটোর স্ট্রাকচারের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, একটা বন্ড লেন্থ গুলো সমান হয় কিন্তু অন্যটা বন্ড লেন্থ গুলো সমান হয় না, ঠিক আছে? আর একটা জিনিস আমি তোকে বলবো, অনেক কিছু বললাম, একটা জিনিস আমি তোকে বলবো, সেটা তুই একটু শুনে নে, কি বলছিস? হ্যাঁ ঠিক আছে, যা। এটা করতে কতক্ষণ লাগবে? তাহলে আমি এটা করে যাব। এই তো মানে 2-3 মিনিট লাগবে। ড্র্যাগোস রুল, এটা একটু ইম্পর্টেন্ট ব্যাপার, সেই জন্য ড্র্যাগোস রুল করে আমি যাচ্ছি বলেছি। ড্র্যাগোস রুলটা কি না, আমি যেরকম আমরা ভাবি যে সবসময় হাইব্রিডাইজেশন হয়, তা কিন্তু হয় না। আমি তোকে একটা এক্সাম্পল দিচ্ছি, ধর PH3, এটা কিন্তু নো হাইব্রিডাইজেশন। হাইব্রিডাইজেশন সবসময় হাইব্রিডাইজেশন হয় না। হাইব্রিডাইজেশন হওয়ার জন্য কি না, আপ টু সেকেন্ড পিরিয়ড, কথাটা বুঝে নে, সেকেন্ড পিরিয়ড সেন্ট্রাল অ্যাটম যদি সেকেন্ড পিরিয়ড পর্যন্ত থাকে, তাহলে নো রেস্ট্রিকশন সবসময় হাইব্রিডাইজেশন হবে। কিন্তু সেন্ট্রাল অ্যাটম যদি থার্ড পিরিয়ড
অ্যান্ড অনওয়ার্ডস যদি হয়, থার্ড পিরিয়ড এবং তারপরেও যদি যায়, তাহলে যদি সারাউন্ডিং অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2.5 হয়, তবে হাইব্রিডাইজেশন হবে। কিন্তু সারাউন্ডিং অ্যাটমের যদি ইলেকট্রোনেগেটিভিটি 2.5 এর চাইতে কম হয়, তাহলে নো হাইব্রিডাইজেশন। যেরকম SF6 তৈরি হয়, এখানে সালফার হচ্ছে থার্ড পিরিয়ডের এলিমেন্ট, কারণ হাইড্রোজেন হিলিয়াম ফার্স্ট পিরিয়ড, তারপরে লিথিয়াম থেকে সেকেন্ড পিরিয়ড, তারপরে সোডিয়াম থেকে এখানে থার্ড পিরিয়ড, লিথিয়াম পর্যন্ত কিন্তু হাইব্রিডাইজেশন সকলেরই হবে। কিন্তু যেই থার্ড পিরিয়ড আসবে, থার্ড পিরিয়ড অনওয়ার্ড হবে, তখন যদি খুব বেশি ইলেকট্রোনেগেটিভ হয় হাইব্রিডাইজেশন হবে। SF6 এ হাইব্রিডাইজেশন হয়, কিন্তু SH6 এর হাইব্রিডাইজেশন হয় না। কেন হয় না? না হাইড্রোজেন অত বেশি ইলেকট্রোনেগেটিভ নয়, 2.5 বা তার বেশি হতে হবে, এটা কিন্তু 2.5 বা অতটাও বেশি নয়। সেই জন্যে PCl3 হাইব্রিডাইজেশন হয়, কিন্তু PH3 কোনো হাইব্রিডাইজেশন হয় না, হাইড্রোজেন অতটা নয়। NH3 হাইব্রিডাইজেশন হয়, কিন্তু Ni3 হাইব্রিডাইজেশন হয় না। না, Ni3ও হবে, নাইট্রোজেন পর্যন্ত সকলেরই হবে। আমি বলছি ASH3 হবে না, PH3 হবে না, এগুলো সবই হবে না। HCl কোনোদিন হাইব্রিডাইজেশন হবে না, খুব ইন্টারেস্টিং ব্যাপার, বইতে লেখা আছে হবে না। HCl HBr হবে না, এগুলো হবে না। HI হবে না, এগুলো কোনোটাই হবে না। H2O হবে, H2S হবে না, H2AC হবে না, H2TE হবে না। থার্ড পিরিয়ড অনওয়ার্ডস হাইব্রিডাইজেশন হবে না। PH3 তে হাইব্রিডাইজেশন হবে না। অনেকে বলে এটা PH3 হচ্ছে sp3, বাজে কথা বলে, হবে না। কারণ PH3 এর বন্ড অ্যাঙ্গেল তুই দেখলেই বুঝতে পারবি। PH3 এর বন্ড অ্যাঙ্গেল কত জানিস? PH3 এর বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, মানে 92 ডিগ্রির মতো। এটা 90 ডিগ্রির কাছাকাছি। কেন 90 ডিগ্রির কাছাকাছি হয়? না, এটা আসলে ফসফরাসের যে তিনটে পি অরবিটাল, সেই পি অরবিটাল গুলোই বন্ড করে, কোনো হাইব্রিডাইজেশন হয় না। পি অরবিটাল পি অরবিটাল বন্ডিং করে, তো হাইব্রিডাইজেশন অবভিয়াসলি হওয়ার কোনো প্রশ্ন নেই, নাহলে 90 ডিগ্রি হতো না। sp3 হলে 109 ডিগ্রি হওয়ার কথা, 90 ডিগ্রি চলে আসছে কি করে? তো H2S বন্ড অ্যাঙ্গেল দেখবি, H2S অনেকে বলে ওয়াটারের মতো, sp3 হাইব্রিডাইজেশন, বন্ড অ্যাঙ্গেল দেখলে বুঝতে পারবি 91 ডিগ্রি এর বন্ড অ্যাঙ্গেল, তার মানে ওখানে পিওর অ্যাটমিক অরবিটাল, যেটা পিওর পি অরবিটাল, তারাই কিন্তু হাইব্রিডাইজেশন করে। তো ব্যাপারগুলো আমি তোকে আরো অনেক কিছু আছে, এগুলো হাইব্রিডাইজেশন করে না, এসব বইতে ভুলভাল লেখা আছে, এগুলো হাইব্রিডাইজেশন হয় না। ড্র্যাগোস রুল এটাকে বলে। তো আমি PDF পাঠাবো, আর অনেকের ক্লাস আছে 8টা থেকে, তো সেই জন্য সরি, আমার একটু দেরি হয়ে গেছে আজকে একটু। তো ঠিক আছে, পরের দিনকার 5:30 থেকে ক্লাস করে দেবো। তো এই পর্যন্ত আজকে থাকলো, পরের দিনকার এরপর থেকে আমি করাবো। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।